আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব আল ফাহিদ। আমি পড়াশোনা করছি বুটেক্সে। বিব্রেইনার থেকে আজকে আমি আছি তোমাদের সরলরেখা এক। আমরা চ্যাপ্টারটা আজকে শুরু করব। বিগত আমাদের এই প্লে লিস্টটাতে আমরা আগে ম্যাট্রিক্স ওয়ান এবং ম্যাট্রিক্স টু করে আসছি। তোমরা যদি দেখে না থাকো ম্যাট্রিক্স ওয়ান এবং ম্যাট্রিক্স টুটা দেখে আসবা, অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে। আর আজকে আমরা সরলরেখার 3টা ক্লাস নিব। তো 3টা ক্লাসের মধ্যে আজকে আমাদের সরলরেখা এক, এখানে আমরা কিছু টপিক আলোচনা করব এবং তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং অবশ্যই এটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং বিগত প্লে লিস্টগুলোও তোমরা সুন্দরভাবে উপভোগ করবা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা সরলরেখা এক পড়ব। তো দেখো, প্রথমে আমাদের যে প্রথম টপিকটা রয়েছে যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো এখানে কার্তেশীয় স্থানাঙ্ক বলতে আমরা আসলে কি বুঝি? স্থানাঙ্ককে আমরা কি করি? একটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, এক্স ওয়াই। তো এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটাকে আমরা দুই প্রকারে ভাগ করতে পারি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা দুই প্রকার, এইটা হলো, একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর একটা হলো কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। একটা হলো কি কার্তেশীয় আর একটা হলো পোলার। তো তুমি দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে বিষয়টা আমরা আসে সেটা হলো এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। এই এক্সটাকে আমরা বাংলা ভাষায় ভুজ বলি। এই এক্সটাকে আমরা কি বলছি? ভুজ। এবং ওয়াইটাকে আমরা বলছি কোটি। ওয়াইটাকে আমরা কি বলছি ভাইয়া? ওয়াইটাকে আমরা বলছি কোটি। তো দেখো, আমরা যখন এখানে দেখো এক্স এক্স ড্যাশ অক্ষ, ওয়াই ওয়াই ড্যাশ অক্ষ, এই জায়গাতে কি হয়? এই জায়গাতে এক্সের ভ্যালুটা এবং ওয়াইয়ের ভ্যালুটা সবসময় পজিটিভ বসে। এই জায়গায় কি হয়? এক্সের ভ্যালুটা নেগেটিভ বসে, ওয়াইয়ের ভ্যালুটা পজিটিভ বসে। এবং এই জায়গায় এক্সের ভ্যালু নেগেটিভ বসে, ওয়াইয়ের ভ্যালুও নেগেটিভ বসে। এইখানে এক্সের ভ্যালু পজিটিভ বসে, আবার ওয়াইয়ের ভ্যালু কি বসে? ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ বসে কিন্তু। তো এখানে দেখো, এই জায়গায় আমি যে এক্স আর ওয়াই নিচ্ছি, সাপোজ আমার এই এক্স এবং ওয়াই পজিটিভ, তাহলে সেটা অবশ্যই কোন জায়গায় হবে? এই জায়গায় হবে। এখন দেখো আমরা কি করি, এখান থেকে এইটা হলো মূল বিন্দু ও, এই মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এক্স পরিমাণ যেতে হয়। এই থেকে এই দূরত্বটা হলো এক্স। যাওয়ার পর এখান থেকে আবার এই দূরত্বটা সেটা হলো আমাদের ওয়াই। এবং এই যে পরবর্তীতে আমরা পি বিন্দুটা পাই, এই পি বিন্দুটা হলো এক্স কমা ওয়াই। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এবং ওয়াই এর প্রয়োজন হবে এবং সেটাকে আমাকে প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে তার চিহ্ন অনুযায়ী প্রেজেন্ট করতে হবে বা অবস্থান করাইতে হবে বা বসাতে হবে। এই পুরা প্রসেসটা ছিল কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন একটা জিনিস চিন্তা করো, এইটা হলো ওয়াই অক্ষ, এই অক্ষটা কি অক্ষ? ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ থেকে আসলে এই পি বিন্দুটা কত দূরে অবস্থিত? এই ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দুটা এই যে এই দূরত্বটাতে অবস্থিত। এই দূরত্বটা আসলে দেখো তো কার মতো? এই দূরত্বটা আসলে এক্সকে রিপ্রেজেন্ট করে। এই দূরত্বটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে? এক্সকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব যে কোনো একটা এক্স কমা ওয়াই বিন্দুর, এই যে এক্স কমা ওয়াই বিন্দুর যে দূরত্বটা, সেটা ওয়াই অক্ষ থেকে এই যে মডুলাস এক্স, মানে এক্সের পজিটিভ যে ভ্যালুটা সেইটা আমরা নিব। তাহলে এক্স দূরত্বে অবস্থিত। এবং দেখো তো, এই যে আমরা যদি একটু কালার চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে দেখো এখানে, এবার দেখো এই যে এই পি বিন্দুটা থেকে এই পি বিন্দুটা থেকে এই যে দেখো এই যে এই দূরত্বটা ও এক্স অক্ষ থেকে, কোন অক্ষ থেকে? এইটা এক্স অক্ষ। এক্স অক্ষ থেকে দূরত্বটা, এই যে দূরত্বটাকে আমরা বলছি ওয়াই। এই যে এক্স অক্ষ থেকে যে দূরত্ব সেটা হলো ওয়াই। সাপোজ এইটা হলো 5,6, তাহলে এই যে 5,6 বিন্দুর এক্স অক্ষ থেকে যে দূরত্ব সেটা হবে 6, আর ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব সেটা হবে 5। এইভাবে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কি করি? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে চিহ্নিত করি। এবার তুমি আসো, কার্তেশীয় আমরা দেখে ফেললাম। এবার আমরা আসবো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। এবার আমরা আসবো কোথায়? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। তো তুমি একটা জিনিস চিন্তা করো, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এক্স এবং ওয়াই দিয়ে আমরা কি করেছি? এক্স এবং ওয়াই দিয়ে আমরা
এক্স এবং ওয়াই দিয়ে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখেছি। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটাকে যখন আমরা আর এবং থিটাতে কনভার্ট করব, কিসে কনভার্ট করব? আর এবং থেটাতে কনভার্ট করব, সেটাই হয়ে যাবে আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আর কি আর থেটা কি? দেখো, একটা গ্রাফে আমি প্রথম চতুর্ভাগে এক্স ওয়াইকে রিপ্রেজেন্ট করেছি, এক্স অক্ষ বরাবর এক্স গিয়েছি, ওয়াই অক্ষ বরাবর ওয়াই গিয়েছি, তারপরে একটা বিন্দুটা পেয়েছি। কিন্তু এই যে এই ব্যবস্থাটাতে সাপোজ ওই বিন্দুটা এখানে আছে, মূল বিন্দু থেকে সে কত দূরে আছে সেটা প্রথমে বের করব, এবং এই এক্স অক্ষের ধনাত্মক এক্স অক্ষের সাথে সে কত কোণ করে আছে সেটা বের করব। এটা হলো আমার থিটা। এই থেটা আর এই যে দূরত্বটা সে কত দূরে আছে এই আরটা জানলেও কিন্তু আমরা এই বিন্দুটার অবস্থান বের করে ফেলতে পারি। এইটাই হলো আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারছি, আবার পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমেও আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারছি। এইটাই আমি বলছি যে আর কমা থিটা বিন্দুর স্থানাঙ্ক হলো মূল বিন্দু থেকে দূরত্বটা। কোন বিন্দু থেকে দূরত্বটা? মূল বিন্দু থেকে দূরত্বটা হলো আর, এবং ধনাত্মক এক্স অক্ষের সাথে, অবশ্যই এই অক্ষের সাথে। আচ্ছা, এখানে দেখো এইটা কিন্তু এই অক্ষের সাথেও কোণ উৎপন্ন করেছে, আবার এই অক্ষের সাথেও কোণ উৎপন্ন করেছে, কিন্তু এই যে ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করেছে এই কোণটাকে আমরা বলবো কি? এই কোণটাকে আমরা বলবো থেটা। তো এই হলো আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তোমাদের ম্যাথগুলো যেভাবে আসে যে তোমার একটা স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেয়া আছে, সেটাকে পোলারে কনভার্ট করতে হবে, বা পোলার স্থানাঙ্কে দেয়া আছে সেটাকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। দেখো আমরা কিভাবে এই জিনিসটাকে কনভার্ট করতে পারি। তো আমরা আসি, এবার দেখো, এবার হলো প্রথমে আমরা করব কি, যে কার্তেশীয় যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে এক্স এবং ওয়াই, এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এবং ওয়াই যে আছে এইটাকে আমরা কিসে কনভার্ট করতে চাই? এইটাকে আমরা আর এবং থেটাতে কনভার্ট করতে চাই, আর এবং থেটাতে কনভার্ট করতে চাই। তো দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াইকে পোলার রূপ অর্থাৎ আর এবং থিটাতে বের করার জন্য প্রথমে কি বের করতে হবে? আর বের করতে হবে। তাহলে আর বের করার যে ফর্মুলাটা আসবে সেটা হলো √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কার্তেশীয় স্থানাঙ্কের এক্স, ভুজ এবং কোটিকে স্কোয়ার করে তাদের সমষ্টি করে দিলে, তার বর্গ করে দিলে আমরা কি পেয়ে যাব? রুট করে দিলে আমরা আর পেয়ে যাব। এবং আরেকটা বিষয় আছে কি? থিটা। থিটা ইজ ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। কি আসবে? মডুলাস ওয়াই বাই এক্স। এটা হলো কি? প্রথম চতুর্ভাগের জন্য। এটা কি? প্রথম চতুর্ভাগের জন্য। এবং আরও প্রথমের পর দ্বিতীয় চতুর্ভাগ আছে, তৃতীয় চতুর্ভাগ আছে, চতুর্থ চতুর্ভাগ আছে, ওইটার জন্য আমরা বের করা শিখবো। এটা জেনারেল ফর্মের যে থিটা বের করার সূত্রটা হলো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবার দেখো, এইটা একটা গেল। এবার যদি আমরা কি করলাম, কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া ছিল, আমরা পোলারে কনভার্ট করলাম। এবার কি হয়েছে? এবার পোলারে দেওয়া আছে, আমাদের কোথায় কনভার্ট করতে হবে? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কনভার্ট করতে হবে। তাহলে আর এবং থিটার ভ্যালু দেয়া থাকে, যদি আমাকে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে, আমাকে কি করতে হবে? এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু বের করার সূত্রটা হলো এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা। এই যে থিটাটা দেয়া আছে, আর দেয়া আছে, আর কস থিটা। আর ওয়াই বের করার যে ফর্মুলাটা সেটা হলো ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে এইভাবে আমরা কনভার্ট করব। দেখো এখন এইখানে যে আমরা প্রথম চতুর্ভাগ, এই চতুর্ভাগটাকে আমরা ফার্স্ট কোয়ার্টেন্ট বা প্রথম চতুর্ভাগে দেখছি। এই প্রথম চতুর্ভাগে যদি থিটা বের করতে হয়, তাহলে থিটা বের করার যে ফর্মুলাটা আসবে সেটা হলো থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস ওয়াই বাই এক্স। এরপরে দেখো, এরপরে আমরা কোথায় আসব? এরপরে আমরা দ্বিতীয় চতুর্ভাগে আসব। দেখো, দ্বিতীয় চতুর্ভাগে যদি আমাকে থিটাটা বের করতে হয়, দ্বিতীয় চতুর্ভাগে থিটা বের করতে গেলে থিটার যে ভ্যালুটা আসবে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? এখন দেখো, কেন দ্বিতীয় চতুর্ভাগে? সাপোজ এক্সের যে ভ্যালুটা সেই ভ্যালুটা -5 দেয়া আছে, আর ওয়াইয়ের যে ভ্যালুটা, ওয়াইয়ের ভ্যালুটা 6 দেয়া আছে। ওয়াইয়ের ভ্যালুটা কত দেয়া আছে? 6 দেয়া আছে। তাহলে এটাকে যদি কোয়ার্টেন্টে দেখি, তাহলে এক্সের ভ্যালু মাইনাস কোথায়? এখানে। আর ওয়াইয়ের ভ্যালু পজিটিভ কোথায়? এখানে। তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে। এটা কোথায় রয়েছে? দ্বিতীয় চতুর্ভাগে। এই জন্য আমাকে এই ক্ষেত্রে যদি থিটা বের করতে হয়, তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স কি হবে? ওয়াই বাই এক্স হবে। এইটা গেল।
তারপরে দেখো এবার আসো তৃতীয় চতুর্ভাগে, এবার আসবো কোথায়, তৃতীয় চতুর্ভাগে। দেখো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখো তৃতীয় চতুর্ভাগে থিটা বের করার যে ফর্মুলাটা আসবে থিটা ইজ ইকুয়ালস টু, তাহলে তৃতীয় চতুর্ভাগে মানে কি এক্স এর যে ভ্যালুটা সেটাও মাইনাস হবে এবং ওয়াই এর যে ভ্যালুটা সেটাও কি হবে, মাইনাস হবে। তাহলে থিটা বের করার যে ফর্মুলাটা আসবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। দেখো ওয়াই বাই এক্স এখানে বসায় ফেলবা, বসায় ফেলার পর এটাকে কি করে দিতে হবে, মডুলাস করে দিতে হবে। কারণ কি আমাকে ট্যান ইনভার্সের ভিতরে পজিটিভ মানগুলোকে নিতে হবে। সাপোজ এইটা -3 তাহলে -3 বসবে, কিন্তু 1 -1 যদি আসে বা -2 আসে সেটা কিন্তু কনভার্ট হয়ে 2তে বা 1-এ কনভার্ট হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের তৃতীয় চতুর্ভাগে থিটা বের করার ফরম্যাট। এবার দেখো তৃতীয় চতুর্ভাগের পর এবার আসো চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে থিটা বের করার যে ফরম্যাটটা, চতুর্থ চতুর্ভাগে থিটা বের করার যে ফরম্যাটটা, থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস, শুধু এখানে পাইটাই নাই, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ট্যান ইনভার্স কত আসবে, ওয়াই বাই এক্স মডুলাস। এইটা ছিল আমাদের কি, এটা ছিল চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে কি হবে, চতুর্থ চতুর্ভাগে দেখো এক্স এর ভ্যালু পজিটিভ হবে, ভুজের ভ্যালু পজিটিভ হবে এবং কোটির ভ্যালু কি হবে, নেগেটিভ হবে। এইরকম যদি পাই তাহলে সেটাকে কি করব, আমরা চতুর্থ চতুর্ভাগের জন্য নেব এবং সেখানে যদি আর এবং থিটা বের করতে হয় তাহলে থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স নিয়ে আসতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমি তোমাদের সবগুলাই একটু রিক্যাপ করে দেই। আচ্ছা দেখো তাহলে কি হয়েছে, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে থিটা বের করার যে ফরম্যাটটা সেটা ছিল থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স কি ছিল, ওয়াই বাই এক্স। ট্যান ইনভার্স কত ছিল, ওয়াই বাই এক্স। এরপরে আসো দ্বিতীয় চতুর্ভাগে থিটা বের করেছি আমরা কিভাবে, থিটা ইজ ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স কত, ওয়াই বাই এক্স, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তৃতীয় চতুর্ভাগে দেখো তৃতীয় চতুর্ভাগে থিটা আমরা বের করেছি কিভাবে, থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস। এবং লাস্ট ওয়ান চতুর্থ চতুর্ভাগে আমরা থিটা বের করেছি কিভাবে, থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স কি ছিল, ওয়াই বাই এক্স, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে প্রথম চতুর্ভাগে এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালুও কি ছিল, পজিটিভ ছিল। দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু কি ছিল, পজিটিভ ছিল। তৃতীয় চতুর্ভাগে এক্স এর ভ্যালু, ভুজের ভ্যালু পজিটিভ এবং কোটির ভ্যালু ভুজের ভ্যালুও নেগেটিভ এবং কোটির ভ্যালুও নেগেটিভ। এবং চতুর্থ চতুর্ভাগে কি ছিল, চতুর্থ চতুর্ভাগে এক্স এর ভ্যালু পজিটিভ এবং ওয়াই এর ভ্যালু নেগেটিভ। এরকম টাইপের যদি কোনো সংখ্যা পাই সেক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগে চলে যাবে। তাদের ক্ষেত্রে থিটা বের করার জন্য যেটা হবে, থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা ইজ ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এবং থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এইটা ছিল আমাদের বিষয় যে আমরা কিভাবে থিটা বের করব এবং আর বের করব। এখন দেখো এক্স আর আমরা তাহলে শিখে গেছি, থিটা এইভাবে বের করব, আর কিভাবে বের করব, আর বের করব রুট ওভার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে। এক্স বের করব কিভাবে, এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই বের করব কিভাবে, আর সাইন থিটা। এটা ছিল বিষয়। এখন দেখো এখন আমরা এই রিলেটেবল কিছু কি করব, ম্যাথ করব। দেখো এই ম্যাথটাতে দেখো, এই ম্যাথটাতে কি বলছে, কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক -√3 এবং √3 যদি হয় তাহলে তার পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো প্রথমে চিহ্নিত করতে হবে এটা কোন স্থানাঙ্কে আছে, এটা কার্তেশীয়তে আছে। তার মানে এটা হলো ভুজ মানে হলো এক্স, আর এইটা হলো কি কোটি মানে হলো এখানে ওয়াই এর ভ্যালু দেয়া আছে। তাহলে তুমি এখানে করে ফেলো, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত দেয়া আছে, -√3, আর ওয়াই ইজ ইকুয়ালস টু কত দেয়া আছে, ওয়াই দেয়া আছে 3। তাহলে আমাকে কনভার্ট করতে হবে কিসে, পোলার স্থানাঙ্কে। পোলার স্থানাঙ্ক মানে আমরা কি জানি, আর এবং থিটাতে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে আমরা আর বের করি। আমরা জানি কি, আমরা জানি যে আর বের করার যে ফরম্যাটটা সেটা হলো আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার দেখো এক্স স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু কত, -√3, এইটার ওপর স্কোয়ার প্লাস 3-এর ওপর স্কোয়ার, তাহলে কত আসে
তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 3 হবে, প্লাস 3 3 3 যে 9 হবে, √9, তাহলে কত আসবে √12 আসবে, √12 আসবে। তাহলে দেখো √12 যদি আসে 3 4 যে 12, 3 4 যে 12, তাহলে কি হয়ে চলে আসবে 2√3 চলে আসবে, 2 কত চলে আসবে 2, 2 দুগুণা 4, স্কোয়ার আর রুট কেটে যাবে, 2 বাইরে চলে আসবে, √3 চলে আসলো। এবার দেখো এবার আমরা কি বের করব, এবার আমরা থিটা বের করব। এখন থিটা বের করার জন্য আগে দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে, প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় নাকি চতুর্থ। দেখো তো এখানে এক্স এর ভ্যালুটা নেগেটিভ আর ওয়াই এর ভ্যালুটা কি পজিটিভ, তো চতুর্ভাগের মধ্যে এখানে প্লাস প্লাস, এখানে মাইনাস প্লাস, এখানে মাইনাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, তাহলে কোন চতুর্ভাগে পড়বে এটা, অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। অবশ্যই কোন চতুর্ভাগে পড়ছে, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থিটা বের করার যে ফরম্যাট সেটা হলো কি পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই কত এক্স মডুলাস। এবার দেখো পাই মাইনাস ট্যান ইনভার্স, দেখো ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হলো 3 আর এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হলো √3, এই যে মডুলাস দিয়ে দিছি, তাহলে কত আসবে পাই মাইনাস, দেখো এই যে 3 মানে কি √3 ইন্টু √3 আর নিচে আছে √3, তাহলে এই যে √3 কেটে গেল, তাহলে √3 থাকছে, তাহলে ট্যান ইনভার্স আমি বলছি আগে যে মডুলাস উঠাই দেয়, তাহলে √-3, তাহলে ট্যান ইনভার্স √3 এইটার ভ্যালু হলো কত, এটার ভ্যালু হলো 60 ডিগ্রি, এটার ভ্যালু কত ডিগ্রি 60 ডিগ্রি, এটার ভ্যালু কত ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মানে কি π/3, তাহলে এটা যদি করো তাহলে আলটিমেটলি কত করতেছি আমরা, পাই মানে 180 ডিগ্রি, পাই মানে কত ডিগ্রি 180 ডিগ্রি, আর এখানে 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু কত আসবে 120 ডিগ্রি, 100 কত আসবে 120 ডিগ্রি। তাহলে আমরা বের করে ফেললাম যে আর কমা থিটা, আর ইকুয়ালস টু আসলো 2√3 আর থিটা ইকুয়ালস টু আসলো কত 120 ডিগ্রি। এই ছিল কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা কোথায় চলে গেছি, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। আশা করি তোমরা সবাই বুঝেছো। এবার আমরা করব কি, এবার আমরা দ্বিতীয় নাম্বার ম্যাথটাতে চলে যাই। দ্বিতীয় নাম্বার ম্যাথটাতে দেখো এটাও খুবই সহজ, এটাতে দেখো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেয়া আছে, তার মানে দেখো এইখানে কিন্তু একটা ভ্যালু এইটা আসলে নির্দেশ করে, তার মানে এটা আর এইটা পাই মানে 180 ডিগ্রি, এইটা আসলে থিটাকে নির্দেশ করতেছে। এবং বলছে যে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কিসে কনভার্ট করতে বলছে, এক্স এবং ওয়াই এ কনভার্ট করতে বলছে। কিসে কনভার্ট করতে বলছে ভাইয়া, এক্স এবং ওয়াই এ কনভার্ট করতে বলছে। তাহলে দেখো আমরা লিখে ফেলি, আর কত দেয়া আছে, আর দেয়া আছে সি, থিটা দেয়া আছে কত, থিটা দেয়া আছে পাই, তাহলে আমরা এক্স এবং ওয়াই বের করব। তাহলে এক্স বের করার ফরম্যাটটা কি ছিল, এক্স ইকুয়ালস টু আর কস থেটা, তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হলো সি কস থেটা, থেটার ভ্যালু কত, থেটার ভ্যালু হলো পাই, এবং আমরা জানি কস পাই মানে কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান হলো -1, তাহলে -1, তাহলে কত আসবে মাইনাস সি। এবার দেখো ওয়াই বের করে ফেলবো, এবার কি বের করে ফেলবো, ওয়াই এর ফরম্যাটটা বলো দেখি, ওয়াই এর ফরম্যাটটা হলো আর কি সাইন থিটা, এটা সবাই জানি আমরা, এতক্ষণ তো এটাই দেখলাম, তাহলে আর সাইন থিটা, তাহলে আর কত, আর আসবে সি সাইন, দেখো তাহলে সাইন কত আসবে, এই যে পাই মানে কি 180 ডিগ্রি, সরি, তাহলে সাইন থিটার ভ্যালু হলো পাই। এখন দেখো সি ইন্টু পাই, তাহলে সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির ভ্যালু কত চলে আসবে, 0 চলে আসবে, তাহলে সি ইন্টু 0, তাহলে কত চলে আসলো 0, তাহলে মাইনাস সি, তাহলে এটা কতটা কনভার্ট হয়ে গেল -c,0, এই যে এটা কিসে কনভার্ট হয়ে গেল, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট হয়ে গেল। এইভাবে আমরা কি করব, আসলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্তেশীয়তে করব, বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যে কোনো ম্যাথ সুন্দরভাবে করে ফেলতে পারবো। এরপরে আসো, এরপরে দেখো এটাও সুন্দর একটা ম্যাথ বলেছে। কি বলেছে দেখো, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক বলে দিছে, এইটা হলো কিসের ভ্যালু, এটা হলো আর এর ভ্যালু, এটা হলো কিসের ভ্যালু, এগুলো হলো
থিটার ভ্যালু এবং বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তোমরা ভাবিও না যে এত সহজ সহজ ম্যাথ দিছি, এই সহজ ম্যাথগুলাই কিন্তু ভার্সিটি এক্সামে আসছিল, এই সহজ ম্যাথগুলাই ভার্সিটি এক্সামে আসছিল। তাহলে এগুলা কিন্তু পারতে হবে খুব ভালোভাবে। দেখো আর এর ভ্যালু দেয়া আছে, আর এর ভ্যালু দেয়া আছে কত 3 এবং থিটার ভ্যালু দেয়া আছে কত, থিটার ভ্যালু দেয়া আছে 90 ডিগ্রি। এখন আমাকে বের করতে বলছে কার্তেশীয় স্থানাঙ্ক, তার মানে এক্স কমা ওয়াই বের করতে বলছে। কি বের করতে বলছে? এক্স কমা ওয়াই বের করতে বলছে। তাহলে দেখো এক্স এক্স ইজ ইকুয়ালস টু কি আসবে, আর কস থেটা, এক্স ইজ ইকুয়ালস টু আর কস থেটা। তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হলো 3 কস কত ডিগ্রি, 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত, 0। সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয়, কস 0 ডিগ্রির মান কিন্তু 1 অবশ্যই। তাহলে কস 0 ডিগ্রির মান যদি 1 হয়, কস 90 ডিগ্রির মান কত হবে, 0। তাহলে 3 ইন্টু কত আসবে, 0, তাহলে 0। এবার দেখো ওয়াই, ওয়াই ইজ ইকুয়ালস টু কত আসবে, আর সাইন থেটা, আর সাইন থেটা। তাহলে আর হলো 3 সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, 90 ডিগ্রির মান 1, তাহলে 3 ইন্টু 1, তাহলে ভ্যালু কত আসবে, 3। তাহলে এক্স আর ওয়াই কত আসলো, 0,3। এই ছিল আমাদের আরও একটা ম্যাথ, যে পোলার স্থানাঙ্ক থেকে আমরা কিসে কনভার্ট করে ফেলেছি, পোলার স্থানাঙ্ক থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করে ফেলেছি। এরপরে আসো, এরপরে আমরা আরেকটা ম্যাথে আসি। দেখো এবার আসলে কি হয়ে যাবে, এবার আসলে সমীকরণ। এই ম্যাথগুলো কিন্তু আমাদের এক্সামে প্রচুর পরিমাণে থাকে, ক নাম্বারগুলোতে, সৃজনশীলের ক নাম্বারগুলোতে থাকে। দেখো এইখানে কি বলছে, এইখানে দেখো আর দেয়া আছে, এ দেয়া আছে, cos 2 থিটা দেয়া আছে। বলছে কি পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে এটা সমীকরণ টাইপের আকারে আছে। এইটাকে আমি কিসে কনভার্ট করব, কার্তেশীয় টাইপে কনভার্ট করব। এটাকে আমি কিসে কনভার্ট করব, কার্তেশীয়তে কনভার্ট করব, কার্তেশীয়তে কনভার্ট করব। এটাকে আমি কার্তেশীয়তে কনভার্ট করব। এখন দেখো কার্তেশীয়তে আমরা কি জানি, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটটাকে যদি এই দিকে নিয়ে আসি, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো আমাদের এইটাকে কনভার্ট করতে বলছে, তাহলে এটা কি আছে, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থেটা। এখন দেখো ত্রিকোণমিতিতে কস 2 থেটার সূত্র রয়েছে, কস 2 থেটা ইজ ইকুয়ালস টু cos স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, cos স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, cos 2 থেটা ইজ ইকুয়ালস টু cos স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে দেখো এখানে দেখো আমরা কি করতে পারি, আমরা যে কাজটা করতে পারি সেটা হলো দুইটার ক্ষেত্রে দুইটা করে আর স্কোয়ার নিতে পারি। তাহলে আর স্কোয়ার উভয় পাশে আমরা গুণ করে দিলাম, তাহলে আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, এবং cos 2 থেটা এর পরিবর্তে কি নিতে পারি, cos স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, cos স্কোয়ার থেটা মাইনাস কি সাইন স্কোয়ার থেটা। এখন দেখো আর স্কোয়ার মানে কি জানি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আবার এই আর স্কোয়ার মানে জানি কি আমরা, এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। আর এইখানে দেখো এই আরটা যদি এর সাথে একবার মাল্টিপ্লাই করে দেই, এর সাথে একবার মাল্টিপ্লাই করে দেই, তাহলে কি হবে, এ স্কোয়ার, আর এখানে হবে কি আর স্কোয়ার কস স্কোয়ার থেটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার কি থেটা। তাহলে এবার দেখো এই যে এক্স স্কোয়ার মানে কি এ ইন্টু এ, আমরা লিখতে পারি কি এ স্কোয়ার। তাহলে এইটার ক্ষেত্রেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটার উপর দুইটা আছে যেহেতু এই যে স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। দেখো আর স্কোয়ার আর কস থেটা, এইটার উপর স্কোয়ার ছিল, এটা পুরাটার উপরে একসাথে স্কোয়ার নিয়ে নিই, এবং আর কস থিটা মানে কি, আর কস থিটা মানে হলো এক্স। তাহলে এই যে এইটার পরিবর্তে লিখতে পারি কি, তার উপর আবার স্কোয়ার আছে তাহলে স্কোয়ার, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এইটার ক্ষেত্রেও সেম পুরাটার উপর স্কোয়ার, আর সাইন থেটা তার উপর কি হবে স্কোয়ার, তাহলে এইটা হলো ওয়াই এর ভ্যালু নির্দেশ করে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে এইটাই হলো আমার অ্যান্সার। দেখো সবগুলাই আগে ছিল আর এবং থেটাতে, আগে ছিল আর এবং থেটাতে, পরে কনভার্ট হয়ে গেছে এক্স এবং ওয়াইতে। এইটাই ছিল পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কনভার্ট। এটাই ছিল কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কনভার্ট। এখন দেখো এখন আমরা পরে আরেকটাতে আসি। আচ্ছা এটাতে দেখো এটা আরেকটা ম্যাথ,
এটাতে দেখো, এটাতে কি বলছে দেখো, এটাতে বলছে কি যে আর এ সাইন থিটা, এটাকে কনভার্ট করতে বলছে। তো এইটাও তো সেম আগেরটার মতোই হবে আসলে। এখানেও কি করতে হবে, আর আছে এবং থিটা আছে, তাহলে এটাকে এক্স এবং ওয়াইতে কনভার্ট করতে হবে। কি আছে, আর ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা। তাহলে আমরা কি করতে পারি, উভয় পাশে আর আবার মাল্টিপ্লাই করে দিতে পারি। তাহলে এ ইন্টু আর সাইন থিটা। তাহলে দেখো আর আর কি হয়ে যায়, আর 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 স্কোয়ার হয়ে যাবে, আর এ আর সাইন থিটা এইরকম ফরম্যাটে চলে আসে। তো একটু আগেই দেখাইলাম আর মানে কি, আর মানে হলো এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, এবং আর সাইন থিটা মানে কি এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা ছিল, আর ওয়াই ইজ ইকুয়ালস টু কি ছিল আর সাইন থিটা ছিল, ওয়াই ইজ ইকুয়ালস টু কি ছিল আর সাইন থিটা ছিল। তাহলে এ ইন্টু এইটার পরিবর্তে কি চলে আসবে, এইটার পরিবর্তে ওয়াই চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার, এখন দেখো এখন তাহলে চলে আসলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ওয়াই। তুমি চাইলে ওয়াইগুলোকে এক পাশে নিয়ে কমন নিয়েও করে রাখতে পারো। যদি আমরা এটা করি তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা ওয়াই কমন নিলাম, এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই কমন নিলে এ মাইনাস ওয়াই, এরকমও হতে পারে অ্যান্সার। তাহলে এটা ছিল কি, এটা ছিল আরেকটা আমরা দেখব। দেখো আরেকটা আমরা দেখি, এই যেটা এই ম্যাথটা কিন্তু অনেক এক্সামে আসছিল, এই ম্যাথটা অনেক এক্সামে আসছিল। দেখো এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে দেখো, 2r sin স্কোয়ার থিটা বাই 2, 2r sin স্কোয়ার থিটা বাই 2, এর জন্য তোমাকে ত্রিকোণমিতির একটা সূত্র জানতে হবে, সেটা হলো 2 sin স্কোয়ার থিটা বাই 2। এইটার যে সূত্রটা সেটা হলো 1 মাইনাস কস থিটা, এটার সূত্রটা কি 1 মাইনাস কস থিটা, এই সূত্রটা আমাদেরকে একটু জানতে হবে। এখন মনে হয় তোমরা নিজেই ম্যাথটা করে ফেলতে পারবা। দেখো তাহলে কত ছিল, 2r সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু কত ছিল 1। তাহলে আমরা কি করে ফেললাম, বা আমরা কি করেছি, আর আমি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এইটাকে একপাশে রাখলাম, আর এখানে কত রাখছি 1। তাহলে কি হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে কি 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে 1। এবার দেখো এবার কি হয়ে যাবে, গুণ করে দেই, এবার গুণ করে দেই, তাহলে আর এটা দিয়ে এটাকে গুণ করলে আর আর মাইনাস আর কস থিটা, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 1। এবার ওইটাকে এই পাশে পার করাই দিই, আসলে আর ইজ ইকুয়ালস টু কী হবে 1 প্লাস আর কি হবে কস থিটা। এখন দেখো এখন কি করা যায়, এখন আমরা যে কাজটা করব, আর ইজ ইকুয়ালস টু দেখো 1 প্লাস তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত, এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, এক্স ইজ ইকুয়ালস টু কত আর কস থিটা। এইখানে একটা স্কোয়ার হবে, হয়তো এখানে একটা স্কোয়ার হবে, এখানে একটা স্কোয়ার হবে, এখানে একটা, না না সরি দাঁড়াও, একটু ভুল করেছি। আচ্ছা দেখো তাহলে কি বললাম আর, তাহলে এবার কি হয়ে গেল 1 মাইনাস কস থিটা, তাহলে আর কস থিটা চলে আসলো, আর এখানে আর চলে আসছে। এখন দেখো আর কস থিটা, তাহলে এই যে 2 সাইন স্কোয়ার থিটা আর কস থিটা। এখন দেখো এখানে যে বিষয়টা, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে একটা স্কোয়ার হবে, এইখানে একটা কি হবে স্কোয়ার হবে, আর এখানে দেখো উভয় পাশে আমরা আর ডট আর মানে আর একটা করে অ্যাড করব, তাহলে আরেকটা করে অ্যাড করলে কি হয়ে যাবে আর স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার হয়ে যাবে, কস স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার কি হয়ে গেল ইকুয়াল 1। তাহলে এবার এই পাশে কি থাকলো আর স্কোয়ার থাকলো, আর ওই পাশে 1 প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে আর কস থিটা মানে এক্স স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইখানে থাকলো কি 1 প্লাস কত এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা গেল, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আসবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 আসবে। এইভাবে এই ম্যাথটা করা যায়। এরপরে দেখো পরে আরেকটাতে আসি। এবার দেখো টপিক হলো মধ্যবর্তী দূরত্ব সংক্রান্ত। টপিক কি, টপিক হলো মধ্যবর্তী দূরত্ব সংক্রান্ত।
দুইটা বিন্দুর মধ্যবর্তী আমরা কি নির্ণয় করব? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব। দুইটা বিন্দুর মধ্যবর্তী কি নির্ণয় করব? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এখন দেখো, সাপোজ এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হলো x1 y1। আবার এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হলো x2 y2। এই দুই বিন্দুর কি করব? মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব, এইটাই। তো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার যে সূত্রটা, বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার যে সূত্রটা, সেটা হলো x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটার যদি একটু আমরা প্রমাণে আসি, তো দেখো, আমি এখানে একটা গ্রাফ নিলাম, এটা হলো x, এটা হলো y। সাপোজ এইখানে বিন্দুটা আছে, এইখানে একটা বিন্দু, এটা হলো x1 y1, এখানে একটা বিন্দু, এটা হলো x2 y2। দেখো একটু মনোযোগ দিয়ে, তাহলে এই দুই বিন্দুকে আমরা নির্ণয় করব। তাহলে দেখো, এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আসলে হলো কত? এই দূরত্বটা কিন্তু আসলে হলো x1। এই দূরত্বটা কি? x1। তারপরে এখান থেকে যে এই দূরত্বটা হলো y1। ঠিক আছে? এবার দেখো, এবার দ্বিতীয়টার ক্ষেত্রে আসি। দ্বিতীয়টার ক্ষেত্রে এই যে এইখান থেকে এইটা, তাহলে এখান থেকে শুরু করে এখানে গেছে, তাহলে এইটা হলো x2। আর এখান থেকে এই দূরত্বটা যে, সেটা হলো y2। এবং মাঝখানে আমরা করব কি? এই বিন্দু থেকে এই রেখার উপর একটা কি এঁকে দিব? একটা লম্ব এঁকে দিব 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ। এখন দেখো, এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কিছু দূরত্ব বের করতে চাই। দেখো, এখান থেকে এই দূরত্বটা পেতে চাই এবং এই জায়গা থেকে এই দূরত্বটা পেতে চাই। তাহলে এটাকে যদি চিহ্নিত করি a b c, তাহলে আমি এ বি দূরত্ব পেতে চাই আর বিসি দূরত্ব পেতে চাই। তাহলে এ বি দূরত্ব পাইতে গেলে কি করতে হবে? দেখো, এই পুরো অংশটা থেকে যদি আমি এতটুকু অংশ বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমি এই বাকি এতটুকু পেয়ে যাব। তার মানে কি? পুরাটাই ছিল কি? x2 থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি কত? x1। আবার এইটার ক্ষেত্রে দেখো, পুরাটাই ছিল y2, আর এই জায়গা থেকে এইটা ছিল y1। এই যে এই জায়গা থেকে এইটা ছিল y1, তাহলে এই জায়গা থেকে এইটাও কি হবে? y1 হবে। দেখো, y2 থেকে যদি y1 বাদ দিয়ে দেই, তাহলে আমরা এইটা পেয়ে যাব। তাহলে y2 মাইনাস y1। এখন দেখো, আমাদের পেতে চাই কোনটা? এই যে মধ্যবর্তী দূরত্ব হলো এইটা। মধ্যবর্তী দূরত্ব কোনটা? মধ্যবর্তী দূরত্ব হলো আমার এই যে এটা আমার কি? মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো, এই মধ্যবর্তী দূরত্বটা যদি বের করতে চাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি? অতিভুজ স্কয়ার AC স্কয়ার ইজ ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস কত? BC স্কয়ার। তা আমি তো AC পাইতে চাই, AC স্কয়ার তো পাইতে চাই না, দিলাম রুট করে। তাহলে কি হয়ে গেল? AB স্কয়ার প্লাস কি হয়ে গেছে? BC স্কয়ার। এখন দেখো, AB এর ভ্যালু একটু আগেই বের করছি, দেখো তোমরাই বলো AB এর ভ্যালু কত? AB এর ভ্যালু হলো x2 মাইনাস x1। তাহলে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস BC এর ভ্যালু কত? BC এর ভ্যালু হলো y2 মাইনাস y1। তাহলে y2 মাইনাস y1 তার উপর কি হয়ে যাবে? হোল স্কয়ার। এইটাই হলো মধ্যবর্তী দূরত্ব। দেখো, দুইটা বিন্দু থাকলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা এভাবে বের করতে পারি। এই যে এটাতে আমরা চলে আসি। তাহলে এটা ছিল দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এটা ছিল দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এবং এটা তো আমরা একটু আগেই দেখছি যে x অক্ষ হতে pxy বিন্দুর লম্ব দূরত্ব হলো y, মানে x অক্ষ থেকে যে দূরত্বটা, এইটা x অক্ষ, এবং x অক্ষ থেকে যে দূরত্বটা, এই যে দূরত্বটা তো x অক্ষ থেকে এইটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে? y কে। আর y অক্ষ থেকে যে দূরত্বটা কোনটা? এইটা আসলে রিপ্রেজেন্ট করে কাকে? x কে। তাহলে মডুলাস y মডুলাস x। তাহলে x অক্ষ থেকে এবং y অক্ষ থেকে কি? মধ্যবর্তী লম্ব দূরত্বটা নির্ণয় এবং মধ্যবর্তী দুই বিন্দুর দূরত্ব এভাবে আমরা বের করতে পারি। এবার দেখো, এবার আমরা পরের ম্যাথটাতে চলে আসি। দেখো, এটাতে বলছে কি? এইটা ম্যাথ দেখো, বলছে কি যে 3x মাইনাস 3y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 রেখার ওপর, আচ্ছা দেখা যায় না, রেখার ওপর
রেখার ওপর অবস্থিত পি বিন্দুটি 2,3 এবং 6,-5 বিন্দু হতে সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। পি বিন্দুর কি নির্ণয় করতে বলছে? স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এখন দেখো আমরা এই জিনিসটাকে একটু অ্যানালাইজ করি, একটু বুঝি যে বিষয়টা কি আসলে। আমার একটা রেখা, আচ্ছা আমার একটা রেখা, হ্যাঁ চিন্তা করো, আমার একটা রেখা, এই রেখাতে এই রেখাটার যে স্থানাঙ্ক বা এই রেখার যে সমীকরণ সেটা হলো x - 3y - 2 = 0। এর ওপর একটা বিন্দু আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা জানি না, সেটাই বের করতে বলছে। এই বিন্দুটাই হলো পি বিন্দু। এই বিন্দুটাই কি বিন্দু? এই বিন্দুটাই হলো পি বিন্দু। এই বিন্দুটার স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলছে। দেখো এই পি বিন্দুটাকে আমি বললাম যে এটা আলফা কমা বিটা, মানে ভুজ হলো আলফা, কোটি হলো কি বিটা, এবং এখানে একটা বিন্দু আছে এবং এখানে একটা বিন্দু আছে। এই বিন্দুটা হলো 2,3 আর এই যে এই বিন্দুটা হলো 6,-5। এরপরে বলছে যে এই যে পি বিন্দুটা থেকে এদের দূরত্ব যেটা রয়েছে, এদের কি রয়েছে, এদের যে দূরত্বটা রয়েছে, এই দূরত্বটা সেম। আবার এর থেকে এর যে দূরত্ব, এই দূরত্বটা আর এই দূরত্বটা, এই দুই দূরত্ব কি সেম। এই দুই দূরত্ব কি বলছে? সেম বলছে। তাহলে আমরা জানি কি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি। তাহলে এর আর এর মধ্যবর্তী দূরত্ব বের করা যায়, এর আর এর মধ্যবর্তী দূরত্ব বের করা যায়। এই দুই দূরত্ব বের করলে সাপোজ এইটাকে এ বললাম আর এইটাকে বি বললাম, এপি আর বিপি এই দূরত্ব দুইটা সেম। কারণ কি ওরা বলেই দিছে যে দূরত্ব সমদূরবর্তী হলে, তাহলে এপি = বিপি, এইটা বলাই যায়। এটা একটা কন্ডিশন ফুলফিল করলাম। এরপরে দেখো আরেকটা কি বলছে, আরেকটা বলছে যে এই যে আলফা কমা বিটা এইটা এই বিন্দুর ওপর, এই সরলরেখাটার উপর অবস্থিত। তাহলে একটা বিন্দু যখন একটা সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে ওই বিন্দু কিন্তু ওই সরলরেখাকে কি করে, ওই বিন্দু কিন্তু ওই সরলরেখার উপর অবস্থিত হয়, যে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু। তাহলে এখানে দেখো x - 3y - 2 = 0। তাহলে এখানে যদি এই সরলরেখাটা যদি আলফা কমা বিটা বিন্দুটা এই সরলরেখাটার উপর অবস্থিত হয় তাহলে কি হয়ে যাবে, x এর ভ্যালু হয়ে যাবে আসলে আলফা -3 বিটা -2 = 0। এইটা একটা সমীকরণ আকারে পাই। এইটা একটা কি আকারে পাই? সমীকরণ আকারে আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো, এরপরে আমাদেরকে এপি আর বিপি নির্ণয় করতে হবে। আমাদেরকে কি করতে হবে? এপি আর বিপি নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা যদি এপি নির্ণয় করতে চাই তাহলে এপি = দেখো এ আর পি, এ হলো 2,3 আর পি হলো আলফা কমা বিটা। তাহলে x2 - x1, তাহলে আলফা -2 তার উপর হোল স্কোয়ার প্লাস বিটা -3 তার উপর হোল স্কোয়ার, এইটা হলো এপি। এবং বিপি হলো আসলে কি, বিপি হলো যে x2 - x1 হোল স্কোয়ার। তাহলে x2 কত? x2 হলো আলফা -6 হোল স্কোয়ার প্লাস কি বিটা y2 - y1, তাহলে মাইনাস সূত্রের এবং -5, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +5 স্কোয়ার। এখন দেখো এর ওপরে স্কোয়ার করে দিলাম, এর ওপরে স্কোয়ার করে দিলাম, তাহলে এই পাশেও স্কোয়ার হয়ে যাবে, এই পাশেও স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্কোয়ার আর রুট কাটা যায়। তাহলে এপি স্কোয়ার আর বিপি স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমরা কি জানি আসলে, এপি স্কোয়ার = বিপি স্কোয়ার। তাহলে এপি কত আসবে? এপি আসবে এ মাইনাস আলফা তার উপর স্কোয়ার, তাহলে এ -2 তার উপর স্কোয়ার প্লাস বিটা -3 তার উপর স্কোয়ার = কত আসবে? আলফা -6 এইটার উপর স্কোয়ার প্লাস বিটা +5 তার উপর কি আসবে? স্কোয়ার। এরপরে দেখো এটা সমাধান করে আমরা একটা ইকুয়েশন পাবো। ওই ইকুয়েশন আর এই ইকুয়েশন সমাধান করে দিলে কিন্তু আমরা আলফা আর বিটার ভ্যালু পেয়ে যাব। তাহলে আসো এই ইকুয়েশনটা সমাধান করি। তাহলে দেখো আমি যদি ইকুয়েশনটাকে নিয়ে আসি, তাহলে আচ্ছা দেখো তাহলে কি পাইলাম, প্রথমটা আমরা একটু দেখে আসি। তাহলে আচ্ছা দেখো, তাহলে আমরা পাইছি কত, যে আমরা পেয়েছি আলফা -2 হোল স্কোয়ার প্লাস
বিটা মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস বিটা প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে দেখো, বা এটাকে যদি করি আলফা স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু 2 প্লাস 2 দুগুণা 4 প্লাস বিটা স্কোয়ার মাইনাস 3 দুগুণা 6 বিটা প্লাস 9 ইজ ইকুয়ালস টু আলফা স্কোয়ার, এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতেছি, তাহলে মাইনাস 12 আলফা প্লাস 36 প্লাস বিটা স্কোয়ার প্লাস 10 বিটা প্লাস প্লাস কত 5 5 25, এই যে এইটা। তাহলে এবার দেখো, এবার যদি চলে আসে তাহলে আলফাগুলোকে একপাশে, সবগুলোকে একপাশে নিয়ে আসি, তাহলে আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 4, তারপরে প্লাস বিটা স্কোয়ার মাইনাস 6 বিটা প্লাস 9 ইজ ইকুয়ালস টু, সরি, তারপরে এইটা এই পাশে চলে আসলে মাইনাস আলফা স্কোয়ার, তারপরে এইটা এই পাশে চলে আসলে 12 আলফা মাইনাস 36 মাইনাস বিটা স্কোয়ার মাইনাস 10 বিটা মাইনাস 25 ইজ ইকুয়ালস টু কত 0। তাহলে কি চলে আসবে দেখো, তাহলে এই যে প্লাস আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার কেটে যায়, তারপরে বিটা স্কোয়ার কেটে যায়, তাহলে কত থাকলো মাইনাস 4 আলফা। দেখো মাইনাস 4 আলফা আর মাইনাস কত থাকছে, মাইনাস 12 আলফা আর মাইনাস 4 আলফা, তাহলে কত হয়ে যাবে 8 আলফা। এরপরে দেখো বিটার ক্ষেত্রে আছে মাইনাস 10 বিটা আর এই পাশে আছে 6 বিটা, তাহলে কত চলে আসবে মাইনাস 16 বিটা। তারপরে দেখো এখানে প্লাস 9 আর এখানে 36 আর এখানে 25 আর আছে আরও আর 4 আছে এখানে, তাহলে দেখো 32 হয়ে যায়, এই যে প্লাস 4 আর এইটা মাইনাস 36 মাইনাস 32 এখানে। আর আমরা দেখি আরও আছে কিনা, ও এই যে 25, তাহলে মাইনাস 32 মাইনাস 25 আছে আর এখানে প্লাস 9টা আছে, তাহলে প্লাস 9। এখন দেখো তাহলে এটা হবে 7 আর এখানে 5, 57 মাইনাস 57 আর প্লাস 9, তাহলে এটা কত চলে আসবে, তাহলে চলে আসবে মাইনাস 57 আর প্লাস 9, তাহলে এখানে চলে আসবে 48 মাইনাস 48, তাহলে চলে আসলো কত মাইনাস 48 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো এইটা একটা সমীকরণ পেয়েছি আমরা, এটা একটা সমীকরণ পেয়েছি আমরা, আলফার ক্ষেত্রে মাইনাস 6 আলফা মাইনাস 4 আলফা আর এখানে প্লাস মাইনাস 12 আলফা, সরি এখানে ভুল লিখে ফেলছি হয়তো, না এখানে মাইনাসটা এই পাশে প্লাস 12 আলফা, তাহলে এইটা। এখন দেখো এখানে যদি আমরা আরেকটা, আমরা এখান থেকে কি পেয়েছিলাম, এখান থেকে পেয়েছিলাম আলফা মাইনাস 3 বিটা মাইনাস 2 ইজ ইকুয়ালস টু কত 0। তাহলে দেখো এইটা একটা সমীকরণ ছিল এবং এইটা সমীকরণ। এখন দেখো 8 যদি এখানে কমন নেই তাহলে আলফা মাইনাস 2 বিটা, তাহলে মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। এই দুইটা হলো আমার কি, এই দুটো হলো আমার সমীকরণ। দেখো এখন এই দুটো সমীকরণ সমাধান করব। এখন আলফা মাইনাস 3 বিটা মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ পেয়েছি কি আমরা, আলফা মাইনাস 2 বিটা, তারপরে কত পেয়েছি মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই দুইটা দেখো, এই দুইটা যদি আমরা মাইনাস করে দেই, মাইনাস করে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে।
তাহলে দেখো আলফা আলফা কেটে যায়, তাহলে এখানে কত আসবে মাইনাস বিটা আসবে, আর এখানে মাইনাস বিটা আসলে আর এখানে কত আসবে মাইনাস বিটা আসবে, আর এখানে কত আসবে এখানে মাইনাস প্লাস 4 আসবে ইজ ইকুয়ালস টু 0। তাহলে বিটা ইজ ইকুয়ালস টু কত আসবে মাইনাস 4 আসবে। তাহলে বিটার ভ্যালু কত পাইলাম, বিটার ভ্যালু পাইলাম 4। বিটার ভ্যালু মাইনাস বিটা মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে বিটার ভ্যালু আমরা কত পেলাম 4। এবার দেখো এই বিটার ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসাই দেই তাহলে কিন্তু আলফার ভ্যালু পেয়ে যাব। তাহলে বিটার ভ্যালু আমরা মনে করো এই যে এই সমীকরণটাতে, এটা 2 নম্বর সমীকরণ ধরে নেই, এই 2 নম্বর সমীকরণটাতে বসাই, তাহলে বিটার ভ্যালু যদি 4 বসাই তাহলে আলফা মাইনাস 2 ইন্টু 4 মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আলফা মাইনাস 8 মাইনাস 6, তাহলে মাইনাস 6 মাইনাস 8 মাইনাস 14, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস 14, মানে এই 14টা ওই পাশে চলে গেলে প্লাস 14 হয়ে যাবে। তাহলে আলফার ভ্যালু কত বের হয়েছে, আলফার ভ্যালু বের হয়েছে 14, আর বিটার ভ্যালু বের হয়েছে কত, বিটার ভ্যালু বের হয়েছে 4, 14,4। এই যে সি নাম্বারে ছিল 14,4, কত নাম্বারে ছিল সি নাম্বারটাতে ছিল, তাহলে সি নাম্বারটাই হলো আমার অ্যান্সার, সি নাম্বারটাই হলো আমার অ্যান্সার 14,4। এই যে সি নাম্বার, সি নাম্বার অ্যান্সার 14,4। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত বের করে ফেললাম 14,4। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, এই ম্যাথটা কিন্তু আসছিল। এবার দেখো এবার যে ম্যাথটি, এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। কি বলছে এই ম্যাথটাতে, দেখো এক্স অক্ষ এবং -5, -7 থেকে 4, কে বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। এই ক্ষেত্রে এরকমই হয়, কে এর মান নির্ণয় করতে বলবে অথবা কার মান নির্ণয় করতে বলবে, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলবে। বলছে কি দেখো এক্স অক্ষ থেকে কি বলছে যে এক্স অক্ষ থেকে এবং -5, -7 থেকে 4, কে বিন্দুর দূরত্ব সমান হলে মাইনাস কে এর মান কোনটি, এখানকার মধ্যে কোনটি। দেখো এখানে কি বলছে যে এক্স অক্ষ থেকে, আমরা একটু আগেই দেখছি কি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর যে দূরত্ব সেটা হলো মডুলাস ওয়াই, তাহলে এর দূরত্ব নিয়ে আমরা কাজ করতেছি, এর ওয়াই কি, এর ওয়াই আসলে কিন্তু কে, তাহলে এক্স অক্ষ থেকে যে দূরত্বটা সেটা আসলে কি মডুলাস কে, এটা একটু মাথায় রাখতে হবে। হয়ে গেল। এরপরে বলছে কি -5, -7 থেকে এর মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা, তাহলে এই দূরত্বটা আমরা বের করি। তাহলে এই দূরত্বটা বের করার সূত্র কি, এটাকে ধরো পি ধরলাম আর এটাকে কিউ ধরলাম, তাহলে পি কিউ আমরা বের করতে চাই। পি কিউ ইজ ইকুয়ালস টু √x2 - x1, তাহলে -4x2 -x1 বা x1 - x2 তুমি যেটাই করো না কেন সেটাই হবে। দেখো তাহলে আমরা যদি করি তাহলে আমরা x1 - x2 করি, তাহলে x1 - x2 করলে -5, -4 তার উপর হোল স্কোয়ার প্লাস -7, -k তার উপর স্কোয়ার। তাহলে এইটা হলো বিষয়। তাহলে আমরা একটু আগেই দেখলাম পি কিউ এই মধ্যবর্তী দূরত্ব যা এই কে মানে এক্স অক্ষ থেকে দূরত্ব এটাও সেম, এক্স অক্ষ থেকে দূরত্বটাও কি সেম। তাহলে এবার দেখো পি কিউ এর ভ্যালুটা বসাই ফেলি, পি কিউ এর ভ্যালু কত -4 -5, তাহলে কত হয়ে যাবে -9, 9 9 উপর স্কোয়ার করলে 81 প্লাস দেখো এইখানে একটা কাজ করব মাইনাস কমন নেই, তাহলে -1 কমন নিলে 7 প্লাস কত হয়ে যাবে কে হয়ে যাবে, তার উপর স্কোয়ার হয়ে যাবে, তার মানে আসলে আসবে কত ইজ ইকুয়ালস টু কে। তাহলে 7 - কে যদি চলে আসে তাহলে √, দেখো 81। এখন দেখো এই যে 7 মাইনাস, তাহলে মাইনাসের কোনো কিছুর ওপর স্কোয়ার যদি করি তাহলে ওটা তো হয়ে যাবে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে কত 7 প্লাস কে এর ওপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই পাশে মডুলাস কে। এখন দেখো উভয় পাশে স্কোয়ার করব, কারণ কি আমাকে রুটটাকে কেটে ফেলতে হবে, তাহলে দেখো উভয় পাশে স্কোয়ার করে দিলে এখানে 81 থাকে প্লাস 7 প্লাস কে, এইটার ওপর কি থাকে স্কোয়ার থাকে ইজ ইকুয়ালস টু কে এর ওপর স্কোয়ার, উভয় পাশে স্কোয়ার করে দিছি। এখন দেখো এই যে 7 প্লাস কে এটা পড়ে যায় ফর্মুলাতে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার। দেখো কে স্কোয়ার কেটে যায়, কারণ কি ওইটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে 0 হয়ে যাবে। বা 81 প্লাস 7 7 49, আর এখানে কত আসে
এখানে আসে 7 দুগুণা 14, 14k ইজ ইকুয়ালস টু 0। তাহলে 9 কে 10, তাহলে 81 আর 49, তাহলে 10, আর এখানে আসবে 13, তাহলে 130 প্লাস 14k ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো 14k ইজ ইকুয়ালস টু 130 ডিভাইডেড বাই কত, এই যে 14টা এই পাশে চলে যাবে, মাইনাস 130 ডিভাইডেড বাই কত, 14। এখন দেখো এইটাকে যদি করি তাহলে 7 দুগুণা 14, আর এখানে 65 দুগুণা 130, তাহলে মাইনাস ডি নাম্বারটা মাইনাস 65 ডিভাইডেড বাই 7। তাহলে কে এর মান হয়ে যাবে কত, কে এর মান হয়ে যাবে মাইনাস 65 ডিভাইডেড বাই 7। এইভাবে আমরা করতে পারি। তাহলে দেখো কি করলাম, পিকিউ মধ্যবর্তী দূরত্ব বের করছি। মানে আমি যদি একটু গ্রাফিক্যালভাবে দেখাই তোমাকে, তাহলে সিস্টেমটা ছিল কি, সিস্টেমটা ছিল যে এইটা ছিল আমার, সিস্টেমটা কি ছিল যে এইটা ছিল আমার ওয়াই অক্ষ, আর এটা ছিল আমার এক্স অক্ষ। তাহলে আমার বলছে যে এক্স অক্ষ থেকে যে দূরত্বটা, সাপোজ বিন্দুটা এখানে, সাপোজ বিন্দুটা এখানে 4, কে বিন্দুটা এখানে, তাহলে 4, এ বিন্দুটা যদি এখানে হয়, তাহলে এক্স অক্ষ থেকে যে দূরত্বটা, এক্স অক্ষ থেকে যে দূরত্বটা সেটা হলো ওয়াই, এই দূরত্বটা। আর এখানে আরেকটা বিন্দু আছে, সেই বিন্দুটা কত ছিল, এই যে এই পাশে ছিল আরেকটা বিন্দু ছিল -5 -7, এই যে এই থেকে দূরত্বটা, এই দূরত্বটা আর ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা, এই দূরত্বটা সেম ছিল। তাহলে এই দূরত্ব সেম ধরে আমি ইকুয়েশন সলভ করেছি, আমরা কে এর ভ্যালু পেয়ে গেছি। সেটা কত পেয়ে গেছি, -65 ডিভাইডেড বাই 7। ওকে, ঠিক আছে, দেখো এই যে -65 ডিভাইডেড বাই 7। এরপরে আসি, এরপরে কি বলছে, অন্তবিভক্তিকরণ। অন্তবিভক্তিকরণ ব্যাপার হলো যে দুইটা বিন্দু x1 y1 x2 y2, এখন তুমি এই দুই বিন্দুকে মাঝখানে একটা বিন্দুতে ভাগ করলা। এখন ভাগ করার সময় আমরা করি না, সাপোজ তুমি তোমার ছোট বোন বা ছোট ভাইয়ের সাথে কোনো কিছু খাবার ভাগ করবা, তো একটা বড় রুটি নিছো, রুটির কি দুই প্রান্ত আছে, তার মধ্যে কি করবা, তুমি একটু বেশি নাও, তোমার ছোট ভাইকেও একটু কম বুঝো, একটু কম দিলা, এরকম করি কি না। তো আসলে কি হয়, একটা রেশিও ক্রিয়েট হয়, একটা অনুপাত ক্রিয়েট হয়, যে আমার রুটির অংশ হলো 5, মানে আমার রুটিটাকে 5 ভাগ করা, 5 ভাগের মধ্যে আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি 3 ভাগ, আর আমার ছোট ভাইকে দিয়ে দিয়েছি 2 ভাগ। তাহলে এই যে রেশিওটা কত আসলো, 3:2। তার মানে আমি নিজের কাছে রেখেছি 3 ভাগ এবং ভাইকে দিয়ে দিয়েছি 2 ভাগ। সেম এই টাইপের সিস্টেমটাই হলো এখানে অন্তবিভক্তিকরণে। যে সিস্টেমটা কি, যে এখানে একটা বিন্দু, সেইটা হলো x1 y1, এবং এখানে আরেকটা বিন্দু x2 y2। এই x1 y1 আর x2 y2 এর মধ্যে এইখানে একটা বিন্দু, আমরা মাঝখানে দুই বিন্দুর, এই জন্য বলছি অন্ত, মানে দুই বিন্দুর মাঝে, দুই বিন্দুর কি মাঝে, তাহলে অন্ত বলছি। তাহলে এই যে সাপোজ এখানে আমি ভাগ করব, এই বিন্দুটার স্থানাঙ্ক আমি বের করব, x, y বের করব, কিন্তু কিভাবে বের করব, বের করার আগে আমাকে একটা অনুপাত বলে দিতে হবে। অনুপাতটা আসলে কি, অনুপাতটা বলে দিতে হবে যে আমি কতটুকু অংশে ভাগ করতে চাই। আমি যে কোনো এক জায়গায় ভাগ করতে চাই, কিন্তু ওইটা কতটুকু, কোনখান থেকে, এই জায়গা থেকে, সাপোজ x1 y1 থেকে যে দূরত্বটা সেটা হলো m1, এবং x2 y2 থেকে যে দূরত্বটা সেটা হলো m2, এবং এইটাকে অনুপাত আকারে দেয়া থাকে যে m1:m2 অনুপাতে আমি অন্তবিভক্ত করছি। এই পদ্ধতিতে যদি দেয়া থাকে তাহলে আমরা এই যে অন্তবিভক্তকারী যে বিন্দুটা আছে x, y, সেটা বের করে ফেলতে পারবো। সেটা বের করার যে সূত্রটা সেটা হলো যে x2 ইন্টু m1 প্লাস m2 ইন্টু x1, মানে m1 এর সাথে যাবে তাহলে x2, আর m2 এর সাথে যাবে হলো x1। আগে m1 m2 প্লাস লিখে নিব, m1 m2 প্লাস লিখে নিব। মানে মেইন ব্যাপারটা কি, সূত্রটা মনে রাখার, এখানে m1 প্লাস m2 করে নিবা, তারপরে এখানে করে নিবা কি, এখানেও m1 প্লাস m2 করে নিবা, নিচেরটাতে কোনো চেঞ্জ নাই। এটা যেহেতু m1 নিচ্ছি, এর সাথে x1 হবে গুণ, আর এটা যদি m2 নিচ্ছি, এটার সাথে, এই যে m2 নিচ্ছি, এটার সাথে m1 নিচ্ছি, এটা m1 নিচ্ছি, এটার সাথে গুণ হবে x2, আর এটা m2 নিচ্ছি, এটার সাথে গুণ হবে x1, আর নিচে m1 x2। তাহলে এইটা হলো x এর। এবং y এর ক্ষেত্রেও সেম, y এর ক্ষেত্রেও তুমি করে নিবা, উপরে m1 প্লাস m2, আর নিচেও m1 প্লাস কি করে নিবা, m2। তাহলে m1 এর সাথে এবার হবে y2,
আর m2 এর সাথে এবার হবে y1। এইটা ছিল যে দুইটা বিন্দুর মধ্যবর্তী একটা বিন্দু নির্ণয়, যেটা m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এই বিন্দুটার এইটা নির্ণয়ের সূত্র। এরপরে দেখো এবার অন্তর্বিভক্ত করছে, এখন দেখো এখন এইটা দুইটা বিন্দুর মধ্যবর্তী বিন্দু নির্ণয়, মানে আমরা যেমনটা দেখি সমান সমান ভাগে ভাগ করব। ওই যে রুটিটা দিছো তুমি 5 নিছো, তোমার ভাইকে দিছো 2, তো এখন করলা কি তুমি 2টা নিছো, তোমার ভাইকে 2টা দিছো, আর একটা বাকি থাকে, একটা অর্ধেক করে ফেললা, তাহলে সমান সমান ভাগে ভাগ পেয়ে গেলা। এই ধরনের যদি টাইপের কোনো কিছু হয় তাহলে কি হবে, সাপোজ এইখানে x1 y1 আছে আর এখানে কি আছে x2 y2, এখানে কত রয়েছে x2 y2, এই দুই বিন্দুর মধ্যবর্তী একবারে ঠিক মাঝখানে বের করব, ঠিক মাঝখানে x1 y1। তাহলে এখান থেকে যে m1 আর এখান থেকে যে m2, এই দুইটা কিন্তু এবার সেম, m1 = m2। এই ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে xy যে বের করার যে ফরম্যাটটা, x বের করার ফরম্যাট হলো x2 + x1 / 2, আর y বের করার যে ফরম্যাটটা সেটা হলো y2 + y1 / 2। দেখো তো এইটা আমরা তাহলে ওই ফরম্যাটে করে পারলাম না কেন? সাপোজ এইটার ভ্যালু হলো 1, এইটারও ভ্যালু হলো 1, 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে x বের করার আমার ফর্মুলাটা কি ছিল, m1 + m2 লিখবো, এখানে নিচেও m1 + কি লিখবো, m2 লিখবো, এটার সাথে দিব x2 আর এটার সাথে দিব x1। তাহলে দেখো যেহেতু m1 আর m2 সমান, তাহলে কি করতে পারি, তাহলে এটা কমন নিতে পারি, তাহলে m1 কমন নিয়ে নিলাম আসলে, তাহলে x2 প্লাস কত থাকবে, x1 থাকবে, আর নিচে কি থাকবে m1 + m2, m1 প্লাস কত m2। এবার দেখো তাহলে আমি যেহেতু বলছি যে 1, তাহলে এইটার ভ্যালু 1, x2 + x1 / 1 + 1। তাহলে দেখো তাহলে কি হয়ে যায়, তাহলে হয়ে যায় x1 + x2 / কত 2। এইভাবে ফরম্যাটটা আসে, সেম y এর ক্ষেত্রেও আসে। তাহলে x বের করার সূত্রটা হলো x2 + x1 / 2, আর y বের করার যে ফরম্যাটটা সেটা হলো y2 + y1 / 2। এটা মাথায় রাখতে হবে এগুলা। এরপরে দেখো এরপরে এবার অন্তর্বিভক্ত তো আমরা দেখলাম যে দুইটা বিন্দুর একবারে মাঝখানে, দুইটা বিন্দুর কোথায় থাকবে, মাঝখানে থাকবে। এখন দুইটা বিন্দুর বাইরে যদি, মানে দুইটা বিন্দুকে বর্ধিত করে বাইরে যদি কোনো বিন্দুতে অন্তর্বিভক্ত করে, সেই বিন্দুটার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব। সেই ক্ষেত্রে দেখো সাপোজ এইটা একটা বিন্দু x1 y1 আর এটা একটা বিন্দু x2 y2, ঠিক আছে। এখন দেখো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এইটাকে একটু বর্ধিত করছি, এইখানে একটা বিন্দুতে ছেদ করছে, হ্যাঁ, এইটা তাকে অনুপাতে বিভক্ত করছে, এইটার স্থানাঙ্ক বের করতে হবে x, y। তাহলে প্রথমে করতে হবে কি, এই x1 থেকে এর যে দূরত্বটা এইটা m1, আর এইখান থেকে যে দূরত্বটা এইটা হলো m2। তাহলে এই যে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করছে, m1:m2 অনুপাতে কি করছে, বহির্বিভক্ত করছে। তাহলে এইটার ক্ষেত্রে বের করার যে সূত্র x এবং y, এইটাও সেম ক্যাটাগরির। অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস হইছে, এখানে শুধু মাইনাস হবে। অন্তর্বিভক্তের ক্ষেত্রে কি হয়েছে, প্লাস হয়েছে, এখানে শুধু মাইনাস হবে, সেম ক্যাটাগরি। তাহলে m1 - m2 করব, নিচেও m1 মাইনাস কি করব, m2 করব, এইটার সাথে x2 গুণ করব, আর এইটার সাথে x1 গুণ করব। তারপরে এইখানে কি করব, m1 - m2 করব, এখানেও কি করব, m1 - m2 করব, এখানে y1 y2 করব, আর এখানে y1 করব। এই ছিল অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। এরপরে আসো, এরপরে আমরা একটা ম্যাথ করি। আসলে দেখো ম্যাথটাতে কি বলছে, যে বিন্দু ম্যাথটা দেখো বলছে কি, যে বিন্দু 1,4 এবং 9,-12 বিন্দুর সংযোগ রেখাকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে 5:3 করছে, মানে এইটা হলো m1 আর এটা হলো কি, এইটা হলো m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং বহির্বিভক্ত করে, তার কি নির্ণয় করে, স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে অন্তর্বিভক্তর জন্য স্থানাঙ্ক নির্ণয় করব, অন্তর্বিভক্ত করছে এই জন্য স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে x বের করব, x = কি বলছি সূত্রটা, m1 + m2 করব আগে, নিচেও কি করব, m1 + m2 করব। তাহলে এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে x2 আর এখানে দিতে হবে x1। তাহলে এখন দেখো
এখন তোমরা করে ফেলো। তাহলে এইটা হলো আমার x1 আর এটা হলো আমার x2। তাহলে m1 আর m2 কত 5 প্লাস কত 3, তাহলে 5 প্লাস কত 3, তাহলে মাল্টিপ্লাই, তাহলে x2 কত x2 হলো 9 আর x3 হলো x1 কত x1 হলো 1, তাহলে 5 8 আর এখানে কত 5 লং 45 প্লাস কত 3। এবার দেখো এবার y বের করতে চাই। আচ্ছা এটা কমপ্লিট করি। দেখো 8, তাহলে 45 46 47 48, তাহলে 48, ঠিক আছে। এবার দেখো y বের করি। y বের করার ক্ষেত্রে দেখো m1 প্লাস m2 এটা আসবে, তারপরে m1 প্লাস কত আসবে m2, এটা করে নিবা। এখন দেখো এইটার সাথে আসবে y2 আর এটার সাথে আসবে কত y1, তাহলে দেখো এবার y1 আর y2 কোনটা, y1 আর y2 যদি দেখি এইটা হলো y1, এটা হলো y1 আর এটা হলো কি y2, তাহলে দেখো এবার y2 কত আসবে -12 ইন্টু m1 এর ভ্যালু কত 5 প্লাস 3 ইন্টু y1 এর ভ্যালু কত, y1 এর ভ্যালু হলো 4 আর এখানে 5 প্লাস 3, তাহলে কত আসছে 8 আর এখানে -60 আর এখানে 3 এর 4 12। এখন দেখো তাহলে 8 আসবে আর এখানে 60 থেকে 12 বাদ দিব, তাহলে আসবে হলো 48 ডিভাইডেড বাই 8, দুইটা সেম আসছে। মাইনাস একটা আসবে মাইনাস আর একটা আসবে প্লাস। এরপরে দেখো এইটা হয়ে গেল কি, এইটা হয়ে গেল আমার অন্তবিভক্ত, এটা হয়ে গেছে আমার কি অন্তবিভক্ত। এবার দেখো বহিবিভক্তের ক্ষেত্রে বের করব। তাহলে বহিবিভক্তের ক্ষেত্রে বহিবিভক্ত তাহলে বহিবিভক্তের ক্ষেত্রে দেখো x বের করার যে ফরম্যাটটা m1 মাইনাস m2 আর এখানেও কত আসবে m1 মাইনাস কত m2, তাহলে m1 এর সাথে এবার কি হবে, m1 এর সাথে হবে y2 আর এটার সাথে হবে y1, তাহলে দেখো এবার কত আসে 5 মাইনাস 3, তাহলে 5 মাইনাস 3 এখানে কত আসবে y2 কত সরি x2 আর হলো x1, তাহলে x2 কত x2 হলো 9 আর x1 হলো কত 1, তাহলে 2 45 মাইনাস 3, তাহলে 242 ডিভাইডেড বাই 2। এবার দেখো y এর ক্ষেত্রে কি আসবে m1 মাইনাস m2 আর এখানে কত আসবে m1 মাইনাস m2, তাহলে এখানে আসবে y2 আর এখানে আসবে y1, তাহলে দেখো 5 মাইনাস 3, তাহলে এখানে y2 এর ভ্যালু কত -12 ইন্টু 5 মাইনাস m2 এর ভ্যালু হলো কত, m2 এর ভ্যালু হলো 3 ইন্টু y1 এর ভ্যালু কত 4, তাহলে এবার কত আসবে, এবার আসবে নিচে 2 আর উপরে আসবে কত -60 আর এই পাশে আসবে -12, তাহলে -72 ডিভাইডেড বাই 2। এগুলো ডিভাইড করে নিলে ছোট আকারে চলে আসবে। এই ছিল কি, এই ছিল অন্তবিভক্তকরণ এবং বহিবিভক্তকরণ। এরপরে আসো, এরপরে পরবর্তী একটাতে আসি। এরপরে কি বলছে যে দেখো শীর্ষবিন্দু নির্ণয়। অন্তবিভক্ত বহিবিভক্ত দেখে ফেলছি, এখন দেখো শীর্ষবিন্দু নির্ণয়। তো তুমি এই শীর্ষবিন্দুর ক্ষেত্রে যে ফরম্যাটটা সবসময় চিন্তা করবা, আমরা ম্যাথটা আগে দেখি। ম্যাথটা কি বলছে, একটা সামন্তরিকের একটি কর্ণের দুইটি প্রান্ত বিন্দু, মানে সামন্তরিকে দুইটা কর্ণ থাকে, দুইটা কর্ণের মধ্যে একটা কর্ণের দুইটা প্রান্ত বিন্দু দেয়া আছে 1,3 এবং 9,1 এবং আরেকটা তৃতীয় নাম্বার শীর্ষ আছে তার স্থানাঙ্ক। আচ্ছা আমরা একটা সামন্তরিক আঁকি আগে। একটা সামন্তরিক যদি আমরা এঁকে ফেলি, দেখো একটা সামন্তরিক যদি আমরা আঁকি, হ্যাঁ, তাহলে একটা জিনিস চিন্তা করো, এই দুইটা সাপোজ এইটা কর্ণ হলে এইটা একটা স্থানাঙ্ক, এই স্থানাঙ্কটা হলো 1,3 এবং আরেকটা স্থানাঙ্ক হলো 9,1, ওকে। আর তাহলে দেখো এইটা একটা, ওই সামন্তরিকটার শীর্ষরও দুইটা স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেলাম এই কর্ণের সাথে সাথে, এবং তৃতীয় আরেকটা শীর্ষের স্থানাঙ্ক বলছে 5,7
7 এইটা যদি হয় তাহলে এইটার স্থানাঙ্ক কত সেইটা বের করতে বলছে। এইটার স্থানাঙ্ক x1 y1 সাপোজ এইটাকে ধরি, তাহলে এই ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়াবে এইটা x1 y1 ধরলাম, এইটা x2 y2 ধরলাম, এইটা x3 y3 ধরলাম, এইটা x4 ওর y4 ধরলাম। এই ক্ষেত্রে x1 আর x2 যেটাই বের করো না কেন, x1 আর x2 বের করার যে ফরম্যাটটা আসবে, x1 আর x2 দেখো x1 বের করতে চাই, x1 বের করতে গেলে x1 এর বিপরীতে কি আছে, a আছে, একে বাদ রাখবো এখন। তাহলে পাশে কি আছে, এইটা আছে আর এইটা আছে, তাহলে এইটাকে এই দুটাকে যোগ করে দিব, তাহলে x4 প্লাস x2 এই দুটাকে যোগ করে দিয়ে মাইনাস করে দিব এর বিপরীতে যে ছিল x3 কে মাইনাস করে দিব। এটা হলো x1 বের করার সূত্র। তারপরে y1 বের করব, এরপরে কি বের করব, y1 বের করব। y1 বের করার ক্ষেত্রে কি হবে, ওই সেম এর বিপরীতে যে আছে ওকে কি করে দিব, বাদ দিয়ে দিব, বাকি পাশের দুইটা যেটা আছে এই পাশের দুইটাকে কি করব, পাশের দুইটাকে যোগ করে দিব। তাহলে এখানে পাশের দুইটাতে কি হবে, y4 প্লাস y2 মাইনাস কত, y3। তাহলে এই অনুযায়ী ম্যাথ দুইটা করো দেখি। এই যে x, তাহলে x বের করার ক্ষেত্রে কি হবে, x বের করার ক্ষেত্রে হবে 9 প্লাস কত আসবে 1 মাইনাস কত আসবে, মাইনাস আসবে 5, তাহলে কত আসছে 10 মাইনাস 5, তাহলে x এর ভ্যালু আসবে 5। তাহলে x1 মানে এই যে x1 এর ভ্যালু কত আসবে, x1 এর ভ্যালু আসবে 5, x1 এর ভ্যালু কত চলে আসবে 5। এরপরে দেখো, এরপরে আমরা বের করব y1, তাহলে y1 বের করার ক্ষেত্রে দেখো এই দুইটা যোগ হবে 3 আর 1, তাহলে 3 যোগ 1 মাইনাস করব কত, মাইনাস করব 7, মাইনাস করব 7, তাহলে 3 যোগ 1 4, 4 মাইনাস 7, তাহলে কি হইল, যে কোথায় করলাম দেখো 3 প্লাস 1 4 আসলো, আর এই যে এইটার বিপরীতে আছে এইটা, তাহলে কত আসছে 7, তাহলে চলে আসলো। তাহলে এবার তাহলে এইটার অ্যান্সার কত হবে, তাহলে এইটার অ্যান্সার কত আসবে, এইটার অ্যান্সার আসবে -3। তাহলে এটার অ্যান্সার কত চলে আসলো, এটার অ্যান্সার চলে আসলো -3। তাহলে এইভাবে আমরা দেখো যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। এখন যদি দেখো চিন্তা করো, এইটা যদি দেয়া না থাকতো আর এইটা দেয়া থাকতো, তাহলে কি করতাম, এইটা বের করতে হইতো x2 y2, তাহলে x2 y2 এর বিপরীতে কি আছে a, একে বাদ দিয়ে দিতাম, বাদ দিয়ে এই দুইটাকে আগে যোগ করতাম, যোগ করে এইটা মাইনাস করে দিতাম, মানে x3 আর x1 যোগ করে x4 মাইনাস করে দিতাম। তারপরে y2 বের করতে হবে, তাহলে y3 আর y1 যোগ করতাম, যোগ করে y4 মাইনাস করে দিতাম, y4 কি করে দিতাম, মাইনাস করে দিতাম। বা এইটা বের করতে বলছে, x3 আর y3 বের করতে বলছে, তাহলে x3 y3 বিপরীতে x1 y1 আছে, তাহলে এরা দুইজন মাইনাস হবে আর এরা দুইজন প্লাস হয়ে এর সাথে মাইনাস হবে, তাহলে x4 আর x2 যোগ হবে, যোগ হয়ে x1 কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর y2 আর y4 যোগ হবে, যোগ হয়ে y1 কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এইভাবে আমরা কি করতে পারি, স্থানাঙ্ক নির্ণয় করতে পারি চতুর্থ বিন্দুর। এরপরে আসো, আচ্ছা দেখো আমরা এবার দেখব যেটা, সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা এবার কি করব, এবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে দেখো, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে, ত্রিভুজের কি দেয়া আছে, তিনটা শীর্ষবিন্দু, সেটা হলো x1 y1, এটা হলো কি x2 y2 এবং কি x3 y3। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এখন এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। আমরা কি জানি, আমরা জানি আসলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা ছিল সেটা হলো হাফ ইনটু ভূমি গুণিত উচ্চতা, বেস মাল্টিপ্লাই হাইট, হাফ ইনটু ভূমি গুণিত উচ্চতা। এইটা ছিল কি, এটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। কিন্তু এই যে এই জায়গায় ব্যবস্থায় দেখো তিনটা স্থানাঙ্ক দেয়া আছে, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এটা ম্যাট্রিক্সের সাহায্যেও আমরা নির্ণয়কের সাহায্যেও করতে পারি, এবং নির্ণয়কের সাহায্যে এই পদ্ধতিটা করব যেন আমার ওই ভুলটা না হয়, বা আমি যেন যখন হাতে ক্যালকুলেশন করব তখন যেন আমার ভুল না হয়। তো দেখো কিভাবে করব, প্রথমে আমরা এই x1টা থেকে শুরু করব, এই x1টা থেকে শুরু করব, এই x1টা থেকে এই পাশে যাব y2, তারপরে এই যে y2 আর y3 এর সাথে যাব, তারপরে y3 আর y1 এর সাথে যাব। তাহলে প্রথমে কি করব, প্রথমে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। নির্ণয়ের ক্ষেত্রে হাফ আসবে, তারপরে মডুলাস, তারপরে দেখো x1 আর y2 মাল্টিপ্লাই হবে, তাহলে x1 মাল্টিপ্লাই y2, তারপরে কি হবে, তারপরে x1 মাল্টিপ্লাই y2 হবে, x1 মাল্টিপ্লাই কত হবে, x1 মাল্টিপ্লাই y2 হবে প্লাস, সূত্রে কি আসবে, প্লাস আসবে, তারপরে x2 মাল্টিপ্লাই y3, তারপরে কি আসবে, x2 মাল্টিপ্লাই y3, তারপরে প্লাস,
তারপরে প্লাস কি আসবে x3 মাল্টিপ্লাই y1, তাহলে x3 মাল্টিপ্লাই কত আসবে y1, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, মাইনাস দিয়ে দিব একটা, কি দিয়ে দিব একটা মাইনাস দিয়ে দিব। এরপরে দেখো, এরপরে পরেরটাতে দেখব, পরেরটাতে কি করব আমরা, পরেরটাতে আমরা কোথায় থেকে শুরু করব, এবার y1 থেকে শুরু করব। আমরা কোথায় থেকে শুরু করব, y1, এবারে এই পাশ থেকে যাব, এই যে দেখো এইটা, তারপরে এই পাশ থেকে গেলে এইটা, তারপরে এই পাশ থেকে গেলে এই দুইটা, ঠিক আছে। তাহলে এবার যদি করি, তাহলে মাইনাস দিয়ে দিছি, এবার দেখো y2 y1 আর x2, তাহলে y1 কত হবে x2, তারপরে প্লাস, তারপরে কি হবে y2 x3, তারপরে আসবে কত y2 x3, তারপরে কত আসবে প্লাস, কত আসবে x3 y1, তাহলে কত আসবে y3 x1 y3 x1, মডুলাস চিহ্ন অফ করে দিলাম। এই যে এখন তাহলে এই ভ্যালুগুলো যখন দিয়ে দেয়া থাকবে তখন আমরা কি করব, এইখানে আর এখানে বসাই দিব, বাস আমাদের ফরম্যাট বের হয়ে আসবে। এখন দেখো এখানে কিভাবে বসিয়েছি ভ্যালুগুলা, দেখো এখানে বসিয়েছি কি x1 y1, এই যে x1 y1, তারপরে বসিয়েছি কি x2 y2, তারপরে বসিয়েছি কি x3 y3, তারপরে আবার দেখো এই x1 y1 আবার এখানে ব্যাক চলে আসছে। ব্যাপারটা হচ্ছে কি যে দেখো তুমি যদি একটা এরকম পাইপ নাও, এই পাইপের এই পাশে একটা ছিপি লাগিয়েছো, এই পাশেও সেম ক্যাটাগরি ছিপি লাগিয়েছো, এই ছিপিটা লাগিয়েছো, মাঝখানে অনেক কিছু কাজ হয়েছে, কাজ শেষ হওয়ার পর আবার ছিপি লাগিয়ে দিয়েছো, সেম টু সেম x1 y1 এখানে বসিয়েছি, x1 y1 বসিয়েছি এবং x1 y1, তারপরে নতুন x2 y2 আসছে, নতুন x3 y3 আসছে, আর কিছু আছে, তিনটা স্থানাঙ্ক বাদে আর তো স্থানাঙ্ক নাই। তখন আমরা করেছি কি, তখন আমরা x1 y1 কে আবার ব্যাক নিয়ে এসে এখানে বসিয়ে দিছি এবং পরবর্তীতে এই ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশনের মাধ্যমে সরাসরি ত্রিভুজের ক্ষেত্রফল সুন্দরভাবে নির্ণয় করা যায়। তাহলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়, এখানে দেখো একটা কথা লেখা আছে, এই যে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা নির্ণয় করতেছি, এই ক্ষেত্রে ক্ষেত্রফল যদি 0 হয়, কখন ক্ষেত্রফলটা 0 হওয়া পসিবল, দেখো এই যে x1 y1 টা যে আছে, এই x1 y1 টা যদি ধীরে ধীরে নামতেই থাকে নিচে, দেখো এরকম করে নামতেই আছে, এরকম করে নামতেই আছে, এরকম করে নামতেই আছে, এরকম করে নামতে নামতে এক পর্যায়ে কি হয়ে গেছে, এইটা সমান হয়ে এইখানে হয়ে গেছে x1, তার মানে এ বি সি একটা রেখার উপর অবস্থিত হয়ে গেছে। তার মানে ওইখানে কি কোনো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ উৎপন্ন হয়নি। তাহলে ওই ত্রিভুজ যদি উৎপন্ন নাই হয়, তাহলে ওইটার কি হবে, ক্ষেত্রফল 0 হবে, এবং ক্ষেত্রফল 0 হইলেই আমরা বুঝছি কি যে তারা একই একটা সরল রেখায় কি হবে, তারা একই সরল রেখায় অবস্থিত হবে, তারা কি হবে একই সরল রেখায় অবস্থিত হবে। তাহলে এই যে দেখো সি এ বি, এই ক্ষেত্রে একই সরল রেখায় অবস্থিত হইলে তার ক্ষেত্রফল কত চলে আসবে, 0 চলে আসবে। যখন আমরা এইখানে ক্যালকুলেশন করব ক্ষেত্রফল 0 আসবে, তখন সেটাকে আমরা কি বলতে পারি, তখন সেটাকে আমরা সমরেখ বলতে পারি। তাহলে তখন আমরা সেটাকে কি বলবো, সমরেখ বলবো। এরপরে আসো চতুর্ভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, আমরা কি করতে চাই, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। চতুর্ভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো সেম, চতুর্ভুজে কয়টা শীর্ষ রয়েছে, চতুর্ভুজে 4টা, তাহলে 4টা, তাহলে আমরা x1 y1 থেকে শুরু করব, x1 y1 বসিয়ে দিলাম, নতুন আসছে x2 y2, x3 y3, x4 y4, তারপরে কি হয়ে গেছে, আর কিছু আছে, কোনো শীর্ষ আছে নাই, তাহলে এই যে প্রথমে যেটাকে শুরু করেছিলাম ওইটা আবার এখানে চলে আসবে। কথা বুঝতে পেরেছি, x1 y1 দিয়ে দিলাম, তারপরে হাফ আছে সামনে, সেম টু সেম এর আগের বারের মতন, এই যে x1 এই পাশ থেকে শুরু হবে, এটা মাল্টিপ্লাই হবে, এটা মাল্টিপ্লাই হবে, এটা মাল্টিপ্লাই হবে এবং এটা মাল্টিপ্লাই হবে, তাহলে ইজ ইকুয়ালস টু কত হবে, হাফ। তাহলে কত হবে, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y কত আসবে 1, তাহলে হয়ে গেল, সূত্রে মাইনাস চলে আসবে। এরপরে দেখো, এরপরে পরের ভ্যালুটার দিকে আসবে, এরপরে কি হবে, এরপরে পরের ভ্যালুটার দিকে আসবে, আমরা যদি দেখি একটু পরের ভ্যালুটা দেখো, এই যে এইটা, তাহলে এইটার সাথে, তাহলে এইটার সাথে এইটা হবে, এটার সাথে এইটা হবে, তারপরে এইটার সাথে এইটা হবে, তারপরে এটার সাথে এইটা হবে, ঠিক আছে। তাহলে মাইনাস দেখো y1 কত আসবে x2, তারপরে প্লাস y2 x3 আসবে, তারপরে প্লাস কত আসবে y3 x4 আসবে, প্লাস y4 x1 আসবে। এই যে এইভাবে আমরা কি করে ফেলতে পারি, চতুর্ভুজেরও ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি। এইভাবে আমরা কি করে ফেলতে পারি, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এরপরে দেখো চতুর্ভুজের ক্ষেত্রফলের পর আমরা এখন আসব পরেরটাতে। এখন দেখো এই যে এখানে একটা ম্যাথ বলে দিয়েছে, কি বলে দিয়েছে, ম্যাথ দিয়েছে, বলছে যে কি
একটি কোন ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ যদি তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে, এই শীর্ষবিন্দু দেয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমি এটা দেখে নেই, এটা হলো আমার x1 y1, এটা হলো x2 y2, এটা হলো কি x3 y3। তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমার সূত্র অনুযায়ী হাফ চলে আসবে। আমার ফরম্যাটটা দাও। তাহলে আমার ফরম্যাটটা কি ছিল, x1 y1, তার মানে -1 -2, তারপরে x2 y2 2 5, তারপরে কি আসবে 3, আর এখানে কত চলে আসবে 10। এরপরে দেখো আর কোনটা বসানোর আছে, বসানোর নাই। এখন তাহলে এই -1 আর -2 আবার চলে আসবে, তাহলে বাস হয়ে গেল। এখন দেখো, এখন ক্যালকুলেট করব, তাহলে হাফ। এখন দেখো, কারণ ক্যালকুলেটরের ক্ষেত্রে -1 আর 5 মাল্টিপ্লাই করতে হবে, এই দুইটা। তাহলে -1 5 মাল্টিপ্লাই করলে -5, তারপরে সূত্রে প্লাস, এই দুইটা মাল্টিপ্লাই করতে হবে, এই দুইটা মাল্টিপ্লাই করলে কত আসবে 20, তারপরে এই দুইটা মাল্টিপ্লাই করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণা 6, তাহলে -6, প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে দেখো ফরম্যাট মাইনাস, এরপরে দেখো এইটা আর এইটা মাল্টিপ্লাই করতে হবে, -2 -2, তাহলে -2 + 2 মাইনাস কত চলে আসবে 4, তারপরে 5 আর 3, তাহলে +15, আর এখানে কত চলে আসবে 10 আর -1, তাহলে -10। এরপরে দেখো, এরপরে যদি আমরা করি হাফ, তাহলে এখানে দেখো, এখানে -6 আর -5, -6 আর -5 -11, 20 থেকে -11 বাদ দিয়ে দিলে 9 থাকে মাইনাস। এখানে দেখো, এখানে কত আছে 14, -14, -4 -10 -14 হবে, -14 আর +15, তাহলে কত হয়ে যাবে 1, তাহলে কত হয়ে যাবে 8 ডিভাইডেড বাই উপরে 9 - 1, 8 ডিভাইডেড বাই 2, তাহলে 2 একে 2, 4 দুগুণা 8, তাহলে 4 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত আসবে 4 বর্গ একক ক্ষেত্রফল চলে আসলো। এভাবে আমরা কি করতে পারি, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি। এরপরে আসো পরবর্তী ম্যাথটাতে আসি আমরা। আচ্ছা, পরবর্তীটাতে আসি। দেখো এইটাতে বলছে, এই ম্যাথটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা প্রায় প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টেই কোনো না কোনো বছর থাকেই। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে দেখো বলছে কি, y = 2, y = 2 এবং y = x রেখাগুলোর দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে। এই রেখা দুইটা যদি আমরা গ্রাফে স্থাপন করি, একটা ত্রিভুজ ক্রিয়েট হবে এবং ওই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই করতে হবে কি, আমাকে ত্রিভুজটাকে আগে গ্রাফে বসাতে হবে। তাহলে ত্রিভুজটাকে আগে কি করতে হবে, গ্রাফে বসাতে হবে। তাহলে দেখো, আচ্ছা দেখো, আমরা জানি কি y = mx, এটা হলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এখানে যদি m এর ভ্যালু 1 হয়, তাহলে y = কত হবে, x হবে। তাহলে y এর ভ্যালু, m এর ভ্যালু 1 হওয়া মানে কি tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির ভ্যালু যদি 1 হয়, তাহলে কি হয়, m এর ভ্যালুটা আসবে 1। tan 45 ডিগ্রি হলে m এর ভ্যালুটা 1 আসবে। তাহলে y = x মানে কি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হলে এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, দুইটাই হইতে পারে। কারণ কি, এখানে দেখো y = মডুলাস x দেয়া আছে, তার মানে আমি যদি মডুলাসটা সরাই নেই বা পরমাণুটা সরাই নেই, তাহলে +- x আসবে। কথা বুঝতে পেরেছি? কি আসবে, +- x আসবে। তাহলে এই পাশেও হতে পারে, এই মাইনাসের দিকেও হতে পারে, এইটা একটা। তারপরে বলছে কি y = 2, তার মানে এখান থেকে এই দূরত্বটা তো y = 2 মানে কি x অক্ষের সমান্তরাল সরলরেখা। y = 2 মানে কি x অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এই সরলরেখাটা এইভাবে হবে, x = 2। তো দেখো x যদি 2 হয়, মানে সরি, y যদি 2 হয়, y যদি 2 হয়, তাহলে দেখো, সরি, তাহলে দেখো, তাহলে এইটা একটা ছিল, এটা একটা ছিল, তারপরে এইটা একটা ছিল, এইটা হলো y = কত 2। y = 2 যদি হয়, তাহলে এইখান থেকে এই দূরত্বটা হলো 2। এবং আরেকটা বলছে কি y = আবার x। তাহলে y এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এখানে y এর পরিবর্তে 2 লেখা যায়, 2 = x। তাহলে x এর ভ্যালু কত আসবে, x এর ভ্যালুও 2 আসবে। তাহলে x এর ভ্যালু কোনটা আসলে, এইখান থেকে এই দূরত্বটা, এইটাও হলো 2। তাহলে দেখো এখানে কয়টা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে, এই যে একটা ত্রিভুজ আর এই যে একটা ত্রিভুজ, এই দুই ত্রিভুজ কিন্তু দেখতে সেম, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু সেম।
তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই পাশের ত্রিভুজের ক্ষেত্রফল যত হবে এই পাশের ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক তত হবে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা এমনিতেই জানি কি হাফ ইন্টু এইটা, দেখো তো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তার মানে এইটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইটাকে ভূমি বলতে পারি, এটাকে উচ্চতা বলতে পারি। তাহলে হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, তাহলে কত হয়ে যাবে? 2 2 কাটা যাবে, তাহলে কত থাকবে? 2 থাকবে। তাহলে 2 থাকলো এক পাশের ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের হইলো 2। তাহলে এই পাশের যে ত্রিভুজ এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত বের হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফলে 2 বের হবে। তাহলে ক্ষেত্রফল 1 ক্ষেত্রফল 2, তাহলে মেইন যে ক্ষেত্রফলটা হবে ক্ষেত্রফল 1 প্লাস ক্ষেত্রফল কত 2, তাহলে 2 প্লাস 2 কত আসে? 2 প্লাস 2 কত আসে? 2 প্লাস 2 মনে হয় 5 আসে, আসলে 5 আসে। 2 প্লাস 2 কত আসবে? 4 আসবে। তাহলে এই যে আবদ্ধ ক্ষেত্রফলটা কত হবে? 4 হবে। কথা বুঝতে পেরেছি? এই ত্রিভুজের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত হবে? 4 হবে। তাহলে দেখো 4। এবার দেখো সঞ্চার পথ নির্ণয় করব। আমরা কি করব? সঞ্চার পথ নির্ণয় সংক্রান্ত ব্যাপারটা হচ্ছে যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করব। তুমি একটা জিনিস চিন্তা করো, আমি একটা রেখা নিলাম, হ্যাঁ, এই রেখাটার মধ্যে এখানে একটা বিন্দু থাকতে পারে, হ্যাঁ, এই এই যে আমি একটা রেখা নিলাম, এই রেখাটার মধ্যে এখানে একটা বিন্দু থাকতে পারে, এখানে একটা বিন্দু থাকতে পারে, এখানে একটা বিন্দু থাকতে পারে, এরকম হাজারো বিন্দু নিয়ে এই রেখাটা গঠিত। এবং এই রেখাটার যদি একটা জেনারেল ফরম্যাট নিয়ে আসি, এ এক্স সাপোজ বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এটা সরলরেখার একটা সাধারণ সমীকরণ। তো এই যে এই বিন্দুটা যদি হয় x1 y1, এই বিন্দুটা যদি হয় x2 y2, এই বিন্দুটা যদি হয় x3 y3, এই সব বিন্দুগুলাই আসলে এই সমীকরণটাতে বসানো পসিবল হবে। ঠিক আছে, এই সমীকরণটাতে কি করা পসিবল হবে? বসানো পসিবল হবে। এই x এবং y আসলে নির্দেশ করতেছে এই সাধারণ বিন্দুগুলোকে, এই সবগুলো বিন্দুকে রিপ্রেজেন্ট করতেছে। মানে কি এই সবগুলো বিন্দুর ভ্যালু যদি এই x y তে বসানো হয় সমীকরণটা আসলে সিদ্ধ হয়। এইরকম সমীকরণটা সিদ্ধ হয় মানে এই পাশে আমরা ভ্যালুগুলো বসালে ইকুয়াল টু 0 প্রমাণিত হয়ে যাবে, এরকম হতে হবে। তাহলেই ওইটাকে আমরা তার সঞ্চার পথ বলতে পারবো, যে সে কোন কোন বিন্দু দিয়ে গেছে দেখে তার একটা আকার হয়েছে। সাপোজ এরকম আকার হতে পারে, এরকম আকার হতে পারে, তার মানে এই জায়গায় তার সঞ্চার পথটা কি। তো এই যে প্রশ্নে প্রদত্ত শর্তসমূহ ব্যবহার করে একটি সেটের সকল বিন্দুর জন্য আমরা এক্স ওয়াই এর মাধ্যমে সাধারণ সম্পর্ক বের করতে হবে। এক্স ওয়াই সম্পর্কিত এই সমীকরণটি হবে সঞ্চার পথ। তাহলে দেখো এই জায়গায় তাহলে আমরা কিছু দেখি। এখন বলছে এই যে এইটা 0,2b বিন্দু এবং এক্স অক্ষরেখা থেকে একটি সেটের বিন্দুদ্বয় সমান দূরত্ব, তাহলে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলছে। বলছে কি দেখো, বলছে কি, বলছে যে দেখো এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এক্স অক্ষ থেকে আমি ধরে নিলাম যে 0,2b বিন্দুটা হলো এইটা 0,2b, হ্যাঁ, এই বিন্দুটা এইটা। এবং আমি জানি না কোন বিন্দু, কিন্তু ওই বিন্দুটাকে আমি ধরে নিলাম যে এক্স কমা ওয়াই ধরে নিছি। কারণ কি এক্স ওয়াই এর একটু আগেই পড়লাম যে এক্স ওয়াই এর সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। এবং এইখান থেকে যে দূরত্বটা সেটা কি বলছে? এক্স অক্ষরেখা থেকে দূরত্ব। আমরা কি জানি এক্স অক্ষরেখা থেকে মধ্যবর্তী দূরত্বটা হলো ওয়াই, এই যে ওয়াই, হ্যাঁ। এবং এই যে এই বিন্দু থেকে যে দূরত্বটা, এই দূরত্ব আর এই দূরত্ব কি সেম, তাহলে তার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এবার, তাহলে আমরা যদি ম্যাথটা করে ফেলি, তাহলে এই যে এইটা পি ধরলাম আর এটা কিউ ধরলাম, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে আগে। পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের করব রুট ওভার, দেখো এক্স মাইনাস 0 এর উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2b এটার উপর কি দিয়ে দিলাম স্কোয়ার, এটা হলো পি কিউ। আর এই যে মধ্যবর্তী দূরত্বটা ওয়াই, তাহলে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি যে পি কিউ এটার উপর যদি স্কোয়ার করে দেই, এটার উপর যদি স্কোয়ার করে দেই তাহলে স্কোয়ার আর রুট কেটে যায়। তাহলে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই যে মধ্যবর্তী দূরত্বটা ওয়াই, তাহলে ওয়াই এর উপর স্কোয়ার চলে আসবে। তাহলে দেখো এবার পি কিউ এর ভ্যালুটা আমরা কত পাইছি? এক্স এর উপর এক্স মাইনাস 0 মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত 2b এটার উপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? ওয়াই স্কোয়ার। এখন দেখো এটাকে আমরা কি ফরম্যাটে ফেলতে পারি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2a
এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হলো ওয়াই, তারপরে ইন্টু 2b প্লাস 2b এর উপর কি হবে এস স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত ওয়াই স্কোয়ার। দেখো এই পাশের ওয়াই স্কোয়ার এই পাশের ওয়াই স্কোয়ার কেটে যায়, তাহলে বা কত হয় এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 এক্স স্কোয়ার মাইনাস 4y বি প্লাস কত 4b স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার এগুলো সবগুলোকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হয়ে যাবে -4by হয়ে যাবে +4by আর -4b স্কোয়ার। তাহলে আমি এখানে করলাম কি 4b কমন নিয়ে নিলাম, 4b কমন নিলে y মাইনাস বি, এইটাই হলো অ্যান্সার। এইটাই হলো কি, এটাই হলো সঞ্চার পথ নির্ণয়। এটাই আমরা কি করে ফেললাম সঞ্চার পথ নির্ণয় করে ফেললাম। এরপরে দেখো পরবর্তীতে আসি, এরপরে দেখো এরপরে হলো সরলরেখার ঢাল নির্ণয়। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সরলরেখার ঢাল নির্ণয়। সরলরেখার ঢাল নির্ণয়ের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে একটা সরল রেখা, আমরা ঢাল বলতে কি বোঝায় ঢালু, একটা সরল রেখা আসলে একটা অক্ষের সাথে কতটুকু ঢালু অবস্থায় আছে সেটাই তার আসলে ঢালটাকে নির্দেশ করে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি কি সব অক্ষকেই নিব না, আমাকে নিতে হবে এক্স অক্ষের ধনাত্মক অক্ষটা, এক্স এর ধনাত্মক অক্ষটা নিতে হবে। এই এক্স এর ধনাত্মক অক্ষটার সাথে যে কোণটা সে উৎপন্ন করে সেই কোণটার ত্রিকোণমিতিক ট্যানজেন্টটাকেই আমরা সরলরেখার ঢাল বলবো। তার মানে একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে, একটা সরল রেখা, সাপোজ এইটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা, এই সরল রেখাটা দেখো এইটা এক্স অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিক হলো এইটা, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে তার ঢালটাকে আমরা প্রকাশ করি এম দ্বারা। এম ইজ ইকুয়ালস টু ত্রিকোণমিতিক ট্যানজেন্ট বলছে, এম ইজ ইকুয়ালস টু হবে কি ট্যান থেটা, ট্যান থেটা। তোমাকে এখানে আরো কিছু ব্যাপার মাথায় রাখতে হবে, আমি তো ঢাল এই পাশ থেকেও ধরতে পারতাম থেটাটা, না এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই পাশ থেকে তোমাকে ধরতে হবে। তাহলে দেখো এই যে থিটা ভ্যালু 0 ডিগ্রি এর থেকে 0 ডিগ্রি হতে পারে বা 0 ডিগ্রির থেকে বেশি হবে, 180 ডিগ্রিও হতে পারে বা 180 ডিগ্রির থেকে কি হবে কম হবে, সরি 180 ডিগ্রি হতে পারে না, 180 ডিগ্রির থেকে কম হবে, কিন্তু থিটা এর ভ্যালুটা কখনো 90 ডিগ্রি হবে না। আর আরেকটা বিষয় কি, এই হলো বিষয়, তাহলে 90 ডিগ্রি হবে না, তখন আমরা ত্রিকোণমিতিক ট্যানজেন্টটাকে কি বলবো ঢাল বলবো। কারণ কি ট্যান 90 ডিগ্রি যদি আসে, আমি কি বললাম এম ইজ ইকুয়ালস টু ট্যান থিটা, তুমি যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি বসাও তাহলে ট্যান 90 ডিগ্রি অসংজ্ঞায়িত আসবে, ইরর আসবে, তাহলে ওইটার ক্ষেত্রে ঢাল পসিবল না। তাহলে থিটার ভ্যালু কখনোই আমাকে 90 ডিগ্রি বসানো যাবে না, এইটাই ছিল ঢালের সংজ্ঞা। এখন এটা তো ছিল যে থিটাটা যদি দেয়া থাকতো তাহলে ঢাল কিভাবে নির্ণয় করতাম, এখন দেয়া আছে দুইটা বিন্দু, যে x1 y1 দেয়া আছে আর x2 y2 দেয়া আছে। তো x1 y1 আর x2 y2 এর ক্ষেত্রে ঢাল বের করার যে সূত্রটা m ইজ ইকুয়ালস টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, বা এটাকে যদি তুমি আরেকটু ফরম্যাট করে লিখো তাহলে আসলে এইটা আসল ফরম্যাট y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এইটা হলো ঢাল বের করার, দুইটা বিন্দু দেয়া থাকলে ঢাল আমরা এই ফরম্যাটে বের করব। এখন দেখো এইটা যদি না দিয়ে আমাদের ওই যে সরলরেখার আদর্শ সমীকরণ দেয়া থাকতো, সেই ক্ষেত্রে কি আমরা কিভাবে ঢাল বের করতাম, সেক্ষেত্রে ঢাল বের করার খুবই সহজ। তাহলে মাইনাস এক্স এর সহগ, দেখো মাইনাস এক্স এর সহগ উপরে হবে আর ওয়াই এর সহগ নিচে হবে। এখানে দেখো এক্স এর সহগ কত, এক্স এর সহগ হলো এ, আর ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগ হলো বি, তাহলে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তাহলে এক্স এর সহগ কত এ আর ওয়াই এর সহগ কত বি, মাইনাস এ বাই বি। এইভাবে আমরা কি করে ফেলতে পারি, এভাবে আমরা ঢাল বের করে ফেলতে পারি। এবার দেখো এই যে এই সরলরেখাটার ঢাল বের করে ফেলতে বলছে, তা আমি করে দেওয়ার আগে হয়তো তোমরা করে ফেলবা, কারণ কি এই যে এইটা হলো কি আমার, এইটা হলো আমার এ, আর এইটা হলো কি আমার বি, তাহলে এ এর ভ্যালু 3, দেখো বি এর ভ্যালু পজিটিভ, এ এক্স প্লাস বি ওয়াই আকারে থাকে, কিন্তু এখানে -5 আছে, তার মানে পুরা বি এর ভ্যালুটাই হলো -5। তাহলে ঢাল আমরা কি দেখছি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তাহলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হলো 3 আর ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগ হলো সরি ওয়াই এর সহগ হলো -5, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে 3/5, তাহলে এই সরলরেখাটার ঢাল হলো কত 3/5। এটা কিন্তু একটা অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। আচ্ছা এরপরে দেখো, এরপরে কি বলছে যে
0,2 এবং -2,0 বিন্দুগামী সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা তোমাকে নির্ণয় করতে বলছে। দুইটা বিন্দু দিচ্ছে এবং বলছে যে এই দুইটা বিন্দু দিয়ে তুমি নির্ণয় করা আসলে তার কোণটা কত, সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে আছে। তাহলে এই ক্ষেত্রে যে কাজটা আমাকে করতে হবে, প্রথমে আমার একটা ঢালটা বের করে নিতে হবে। তাহলে ঢাল m1 = y2 - y1। তাহলে y2 কত এখানে, y2 - y1, তাহলে 0 - 2, তারপরে x2 - x1, তাহলে x2 কত, x2 হলো -2 - 0, তাহলে কত আসবে, তাহলে আসবে -2 / -2 = কত আসবে, m এর ভ্যালু কত আসবে 1। তাহলে আমরা আরেকটা জিনিস জানি কি, m = tan থিটা, ঠিক আছে না? তাহলে tan থিটা = কি লেখা বলা যায়, m। তাহলে m এর ভ্যালু কত পেলাম, m এর ভ্যালু পেয়েছি 1। তাহলে থিটা কত আসবে, tan ইনভার্স কত আসবে, tan ইনভার্স m আসবে। তাহলে tan ইনভার্স m এর ভ্যালু কত পেয়েছি 1, তাহলে 1। তাহলে tan ইনভার্স 1 এর ভ্যালু হলো 45 ডিগ্রি। তাহলে এই যে বি নাম্বারটা অ্যান্সার হবে 45 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা এভাবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে যে কোণটা উৎপন্ন করে সেটা বের করে ফেলতে পারি, কারণ আমরা ঢালের সংজ্ঞায় জানি যে সে এক্স অক্ষের কোন দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে। এরপরে দেখো সরল রেখার সমীকরণ গঠন, এই টপিকগুলোতে আমরা আসব। সরল রেখার সমীকরণগুলো আসলে কিভাবে গঠিত হয়। প্রথমে দেখো অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ কি, এক্স অক্ষটা যখন এক্স অক্ষটার কথা চিন্তা করো, এক্স অক্ষটা কি এক্স অক্ষ বরাবরই আছে, সে ওয়াই এর দিকে উপরে বা নিচে কোনো দিকে গেছে, যায়নি, কিন্তু সে মূল বিন্দু বরাবর গেছে, মূল বিন্দু 0,0, তাহলে মূল বিন্দু বরাবর এক্স অক্ষটা গেছে। তাহলে এক্স অক্ষের যে সমীকরণটা হবে সেটা হলো y = 0। এক্স অক্ষের সমীকরণটা কি আসবে, y = 0। দেখো এই যে এক্স অক্ষের যে সমীকরণ সেটা হলো y = 0। এরপরে দেখো, এরপরে ওয়াই অক্ষের সমীকরণ, তুমি ওয়াই অক্ষের কথা চিন্তা করো, এই যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ এই পাশে কোথাও যায়নি, কিন্তু সে ওয়াই অক্ষ বরাবর আছে, তার মানে 0,0 বিন্দু দিয়ে গেছে, তার মানে সে এক্স এর দিকে এই পাশেও যায়নি, পজিটিভ দিকেও যায়নি, নেগেটিভ দিকেও যায়নি, তার মানে এক্স তার 0। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ হলো x = 0, এইটা। তাহলে দেখো এই যে এবার দেখো একটি সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা, এই যে দেখো এইটা এক্স অক্ষ, এই সরল রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে কি, সে এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, এই দূরত্বটা ও তো ওয়াই বরাবর থাকে, ওয়াই বরাবর যে দূরত্বটা সেটা হলো বি। তাহলে y = সে বি বরাবর যায়। তাহলে এইটাই বলছে যে একটি সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল হলে y অক্ষের খণ্ডিতাংশটাকে আমরা বলবো b। এই যে y অক্ষের খণ্ডিতাংশ, y অক্ষকে খণ্ডিতাংশ করছে, এটা b। তাহলে b হলে রেখাটার সমীকরণ হবে y = b, ঠিক আছে। এরপরে x অক্ষের সমান্তরাল হলো, এবার যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে এই যে দেখো এই সরল রেখাটা y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল হলে সে x এর দিকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গেছে, এই দূরত্বটাকে আমরা বলছি a। তাহলে x = সে কত দূর গেছে, a বরাবর গেছে, এইটা হলো এই সরল রেখাটার সমীকরণ। তাহলে এটাই বলছে যে একটি সরল রেখা y অক্ষের সমান্তরাল এবং তার x অক্ষের খণ্ডিতাংশ a হলে রেখাটির সমীকরণ হবে y = b। এটা ছিল বিষয়, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে দেখো, তারপরে বলছে যে একটা সরল রেখা যদি মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু মানে 0,0 বিন্দু দিয়ে যায় এবং তার ঢাল যদি m হয়, তাহলে সরল রেখাটার সমীকরণ হবে y = mx। এটা 9, 10 আমরা করে আসছি যে কি, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এক কথাই সবাই চিনে যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি, y = mx। এই যে দেখো এই সরল রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে, এই সরল রেখাটার সমীকরণ হলো y = mx। এখানে কিন্তু এই জায়গায় হয়ে গেল। এরপরে দেখো, এরপরে বলছে মূল বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে, এবং মূল বিন্দু দিয়ে যাওয়ার সাথে সাথে ওই যে ওখানে y = mx ছিল, m এর ভ্যালুটা আসলে কত হবে সেটাও কিন্তু একটা ম্যাটার করে, ঠিক আছে। তো এইখানে কি হয়ে গেছে, এইখানে m1 m আমাকে বের করতে হবে। তো এই জায়গায় বলছে কি, মূল বিন্দু দিয়ে গেছে সরল রেখাটা এবং সে x1 y1 নামে একটা বিন্দু দিয়ে গেছে। দেখো এই যে মূল বিন্দু দিয়ে গেছে সরল রেখাটা এবং এই সরল রেখাটা কি করছে, মূল বিন্দু দিয়ে গেছে এবং এই যে x1 y1 বিন্দু দিয়ে গেছে, x1 y1 বিন্দু দিয়ে গেছে। সেই ক্ষেত্রে সরল রেখাটার সমীকরণ গঠন করার সূত্র হলো y = y1 / x1 × x।
এইটা হলো মূল বিন্দুগামী এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তারপরে আসো, তারপরে এই সরলরেখাটা গেল। এবার দেখো এবার কি হয়েছে, এবার হচ্ছে যে সরলরেখার ঢাল সমীকরণ। মানে কি বলে দেয়া থাকবে, সরলরেখার একটি সরলরেখার ঢাল যদি দেয়া থাকে, y অক্ষকে সে কতটুকু খণ্ডিতাংশ করছে সেইটা যদি দেয়া থাকে, তাহলে সরলরেখাটার সমীকরণ কি হবে? x আর y তো থাকবেই, এক্সট্রা কি চলে আসছে, m চলে আসছে, এবং y অক্ষকে সে কত দূরে খণ্ডিতাংশ করছে সেইটা চলে আসছে। যেমন দেখো এই যে এইটা সরলরেখা, এই সরলরেখাটার ক্ষেত্রে দেখো, এই সরলরেখাটার ক্ষেত্রে দেখো, এই যে এই সরলরেখাটার ক্ষেত্রে এই সরলরেখাটা দেখো y অক্ষকে একটা নির্দিষ্ট দূরত্বে ছেদ করছে। এই যে এই অংশটাকে বলছি আমরা সি, এই অংশটাকে আমরা বলছি কি সি, এবং তার এম দেয়া আছে, তার ঢাল দেয়া আছে। তাহলে ওই সমীকরণ গঠন করতে হলে সমীকরণ হবে y mx প্লাস কি সি। এইটা হলো কি, এটা হলো যে y অক্ষের খণ্ডিতাংশ যদি দেয়া থাকে, y অক্ষের খণ্ডিতাংশ সি যদি দেয়া থাকে, তাহলে সরলরেখাটার সমীকরণ হবে y mx প্লাস সি। তো আজকে সরলরেখা একের পর্ব আমাদের এ পর্যন্তই ছিল। আগামী দিন আমরা আরো সমীকরণ গঠন সম্পর্কে শিখব, এবং সরলরেখার যে মধ্যবর্তী দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে কোণগুলো উৎপন্ন করে, এছাড়া আরো অনেক যে বেসিক ধারণা থেকে আরো অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো আছে, এগুলাতে ধীরে ধীরে আমরা প্রবেশ করব। আমি আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত খুব ভালো করে ক্লাসটা করেছো এবং সুন্দরভাবে নোট করেছো, এবং আগামী সরলরেখা 2 ক্লাসের জন্য তোমাদেরকে অবশ্যই এই ক্লাসটা সুন্দরভাবে করতে হবে। এবং দেখা হচ্ছে আগামী সরলরেখা 2 এর পক্ষ থেকে এবং বিব্রেইনারের পক্ষ থেকে। ইটস পসিবল।